না বেশি সাদা হয়ে গেছে সব, কিছুই তো বোঝা যায় না, খুব অস্পষ্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নেট একটু ডিসপ্লে করে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং গতকালকে তোমাদের যে পরীক্ষা ছিল অনেক অনেক ভালো হয়েছে তোমাদের সবার, এমসিকিউ প্লাস সিকিউ বোথ। ওকে, সো আজকে আমরা ফিনান্স দ্বিতীয় পত্র এটা নিয়ে ক্লাস নিব বলেছিলাম তোমাদেরকে। সো আজকে আমরা তারই ধারাবাহিকতায় ফিনান্স দ্বিতীয় পত্রের চ্যাপ্টার নাম্বার 1, 2, 4 এবং 6 নিয়ে কথা বলবো। এই চারটি চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন মাস্ট বি থাকবে। তোমরা জানো যে আমাদের ব্যাংক রিলেটেড চ্যাপ্টারগুলোর মধ্যে চতুর্থ এবং ষষ্ঠ নাম্বার চ্যাপ্টার বেশ গুরুত্বপূর্ণ। 1 নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে ব্যাংকের শ্রেণী বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় ব্যাংক তো আছেই। তো এই চারটি চ্যাপ্টার যেমন সহজ তেমন ইম্পর্টেন্ট, তাই না? সো সবাইকে একটু অনুরোধ করব, তোমরা একটু সবাই কাইন্ডলি জয়েন করে ফেলো, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভটি একটু তোমরা কি করো, শেয়ার করে দাও, ঠিক যতটা জায়গায় শেয়ার করা সম্ভব, যাতে পরবর্তীতে তুমি নিজের ওয়ালে এটা খুঁজে পাও বা অন্যকে খুঁজে পেতে সহযোগিতা করতে পারো। সো একটু সবাই কাইন্ডলি লাইভটি শেয়ার করো, আমি দেখতে চাই যে কারা কারা আমার লাইভটি শেয়ার করেছো এবং কারা কারা বন্ধুদেরকে মেনশন করেছো, ঠিক আছে? ওকে, সো যারা সালাম জানিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা নমস্কার জানিয়েছে সবাইকে নমস্কার, ঠিক আছে? সো সবাই একটু কাইন্ডলি বন্ধুদেরকে মেনশন করো আর একটু সবাই লাইভটি শেয়ার করো, ঠিক আছে? আমরা আজকে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে ক নাম্বারের জন্য কি কি উপযোগী প্রশ্ন আছে সেগুলো দেখব, খ নাম্বার অনুধাবনের জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটি দেখব, এবং ওই পার্টিকুলার চ্যাপ্টারে আমার গ এবং ঘ এর জন্য কোন কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। ঠিক এই ধাপে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার চ্যাপ্টারটি আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে তোমাদের এই 4টি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো মেমোরাইজ করা হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা আনসার করতে পারবা, ঠিক আছে? ওকে, সো তাহলে আমি শুরু করছি, তোমরা একটু কাইন্ডলি সবাইকে মেনশন করো, বারবার যেন বলতে না হয়। ওকে, আচ্ছা দেখো, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, এই প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তোমরা সবাই জানো যে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। আমি আজকে এখানে কোনো এমসিকিউ নিয়ে কথা বলবো না, কারণ আমাদের মেগা ক্লাস এমসিকিউ রয়েছে আগামীকাল, ঠিক আছে? এক্স্যাক্টলি আগামীকাল। তো আজকে আমরা সৃজনশীল নিয়ে কথা বলবো, সেটার ক নাম্বার, খ নাম্বার, গ এবং ঘতে কোন কোন টপিক ঘিরে প্রশ্ন আসবে পার্টিকুলার চ্যাপ্টারগুলোতে সেটা নিয়ে কথা বলবো। দেখো, আমার অধ্যায় নাম্বার 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, এই চ্যাপ্টারে আমার জ্ঞানমূলক যে প্রশ্ন আছে, অর্থাৎ ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে, সেই ক নাম্বার প্রশ্নের জন্য আমার যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আসার পসিবিলিটি অনেক হাই, সেই প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি। ক নাম্বার হচ্ছে তোমাকে বলতে পারে ব্যাংক আসলে কাকে বলে, হোয়াট ইজ ব্যাংক, তাই না? ব্যাংক কাকে বলে? তাহলে দেখেন, ব্যাংক যদি বলে কাকে বলে, আপনার উত্তরটা কি হবে? আমরা বলবো যে আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণ দান এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে, আমরা তাকে বলবো ব্যাংক। আমি উত্তর সহকারে দিয়েছি যাতে তোমার বই খুঁজে এটা পড়তে না হয়, তাই না? তাহলে ব্যাংক বলতে কি বোঝায়? যে আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যেটি আমানত গ্রহণ করে, ঋণ দেয় এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে,
আমরা তাকেই বলছি হচ্ছে ব্যাংক। ওকে, এরপরে দেখো আমার বলতে পারে তালিকাভুক্তি ব্যাংক বলতে আসলে কি বোঝায়। সো তালিকাভুক্তি ব্যাংক যদি আমাকে বলে বা জিজ্ঞেস করে এটা বলতে কি বোঝো তুমি, তোমাকে বলতে হবে যেই ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন নিয়ম এবং নীতি পালনের শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত হয়, আমরা তাকে বলবো তালিকাভুক্ত ব্যাংক। আমি খুব সুন্দরভাবে খুব সহজভাবে নিজের ভাষায় লিখেছি। আমরা বুকিশ নলেজ সব সময় তো পড়েই আসছে, তাই না? তো সৃজনশীল কেন বলা হয়, যাতে তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে পারো, রাইট? সেজন্য আমরা চেষ্টা করব নিজে থেকে সবকিছু লিখতে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে বললাম তালিকাভুক্ত ব্যাংক মানে কি, যে ব্যাংকটা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি পালনের শর্তে এর তালিকায় অন্তর্ভুক্ত হয় তাকে আমরা বলবো হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। আচ্ছা, এরপরে আমাকে প্রশ্ন করতে পারে যে বিশেষায়িত ব্যাংক কাকে বলে। হ্যাঁ, বিশেষায়িত ব্যাংক আসলে কি, বলতে হবে যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। বিশেষ দিক মানে স্পেসিফিক দিক, যেমন ধরো আমার শিল্প নিয়ে একটা ব্যাংক কাজ করবে, সেটা কি ব্যাংক বলো তো? বিডিবিএল ব্যাংক। হ্যাঁ, তোমরা সবাই জানো শিল্প নিয়ে যে ব্যাংকটা কাজ করে সেটা হচ্ছে বিডিবিএল ব্যাংক। আবার আমার ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র ও আমাদের যে শিল্পগুলো আছে কুটির শিল্প যেটাকে আমরা বলি, তো ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে কাজ করে হচ্ছে আমাদের কোন ব্যাংক বলো তো? বেসিক ব্যাংক। হ্যাঁ, আবার ধরো কৃষি নিয়ে কাজ করে আমাদের কৃষি ব্যাংক, তাই না? কৃষি নিয়ে কাজ করে আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংক। এই যে দেখো নির্দিষ্ট একটি সেক্টর নিয়ে আমাদের যে ব্যাংকটা কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? আমরা বলি তোমার বিশেষায়িত ব্যাংক। আমরা এক্সাম্পল সহ একটু বললাম, তাহলে আমরা মনে রাখবো বিশেষায়িত ব্যাংক আসলে কি, যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোনো দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে আমরা বলবো বিশেষায়িত ব্যাংক। যেমন শিল্পর ক্ষেত্রে বিডিবিএল ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষেত্রে বেসিক ব্যাংক এবং কৃষির ক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক, আরেকটা আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকুব। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখো তোমার কাছে জানতে চাইতে পারে যে তারল্য বলতে আসলে আমরা কি বুঝি। কি বলতে পারে বলতো, তারল্য কি? আচ্ছা, আমরা বলবো তখন যে চাহিদা মাত্র গ্রাহকদের অর্থ পরিশোধের সামর্থ্যকে আমরা কি বলবো? তারল্য। তোমরা সবাই জানো যে তারল্যের মধ্যে সবচেয়ে আমার অ্যাকচুয়াল মানে সবচেয়ে তারল্য যেটা লিকুইড অ্যাসেট যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে নগদ। হ্যাঁ, একদম অ্যাকুরেটলি। হ্যাঁ, তাহলে বলবো কি তারল্য বলতে কি বোঝায়, যে চাহিদা মাত্র গ্রাহকদের অর্থ পরিশোধের সামর্থ্যকে আমার তারল্য বলে। আবার বলতে পারে স্বায়ত্তশাসিত ব্যাংক কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বায়ত্তশাসিত ব্যাংক কি? যে ব্যাংক সরকারি বিশেষ আইন বা অধ্যাদেশ বলে গঠিত পরিচালিত হয় তাকে বলবো আমরা স্বায়ত্তশাসিত ব্যাংক। যেমন আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকটা রয়েছে অর্থাৎ বিবি মানে বাংলাদেশ ব্যাংক, এই বাংলাদেশ ব্যাংকটাও একটি আমাদের জন্য স্বায়ত্তশাসিত ব্যাংক। ঠিক আছে, তো স্বায়ত্তশাসিত কথাটা হচ্ছে তারা নিজেদের নিয়ম নীতি অনুসারে চলবে, আবার কারো আন্ডারে গঠিত হবে। ব্যাংকিং বলতে বোঝায় কি, যে একজন ব্যাংকারের ব্যবসা এবং ব্যাংক ব্যবসার ব্যবস্থাপনাকে আমরা বলবো হচ্ছে ব্যাংকিং। অথবা একটি ব্যাংকের মধ্যে সম্পাদিত কার্যাবলীর সমষ্টিকেও তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ব্যাংকিং। ঠিক আছে, তো একটা ব্যাংকের মধ্যে কি কি কাজ সংগঠিত হতে পারে? বিভিন্ন ধরনের তারা তোমাকে সার্ভিস দেবে, লাইক আমরা যদি বলি তারা প্রতিনিধিত্বমূলক অনেক কাজ করে, বিদ্যুৎ বিল নেয়, ওয়াইফাই বিল নেয়, কলেজের ফি নেয়, ইউনিভার্সিটির ফি নেয়, আরো এক্সেট্রা অনেক ধরনের ফি নেয়। তো এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যে সেবা দিচ্ছে, এই সকল কার্যক্রমের সমষ্টিকে আসলে আমরা বলছি ব্যাংকিং। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই আমাদের ক নাম্বারের জন্য আমরা প্রথম চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবো যে প্রশ্নগুলোতে ব্যাংক কাকে বলে, তালিকাভুক্ত ব্যাংক কি, বিশেষায়িত ব্যাংক কি, তারল্য কি, স্বায়ত্তশাসিত ব্যাংক কি এবং ব্যাংকিং আমরা বলতে কি বুঝি। এই 6টা প্রশ্ন তোমরা যদি মনে রাখো, এই প্রথম চ্যাপ্টার থেকে জ্ঞানগুলোকে এইগুলো প্রশ্নই বারবার ঘুরে ফিরে বিগত সালে আসছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে বিগত সালে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি আমার বারবার এসেছে। ওকে, এবার চলো আমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা যদি অনুধাবনমূলক প্রশ্নতে চলে যাই, অর্থাৎ অনুধাবন বলতে যেটা বোঝায় খ নাম্বার উপযোগী যে প্রশ্নগুলো আছে, তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার যে ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? আমার একটা ব্যাংকে ধার করা অর্থের ধারক কেন বলা হয়, এটি নিয়ে তোমার প্রশ্ন হতে পারে, তাই না? তো এখন দেখো এই যে উত্তর এখানে আছে যে কেন আসলে ব্যাংকে আমার ধার করা অর্থের ধারক বলা হয়। তোমরা সবাই জানো যে ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই, সে আমানত হিসেবে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে, দ্যাট মিনস পরের ধনের পোদ্দারি করে। আমরা এটা সহজে বলি যে ব্যাংক
একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান যে কিনা পরের ধনের পোদ্দারি করে, তার নিজস্ব কোনো সম্বল বা অর্থ নেই। তো দেখো, ব্যাংক জনগণের নিকট থেকে কম লাভে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অধিক লাভে ঋণ দেয়, তাই ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয়। ঠিক আছে, তোমরা এক কথায় বলবা এখানে যে ব্যাংকে কেন ধার করা অর্থের ধারক বলা হয়। দেখো যে ব্যাংক জনগণের নিকট থেকে কম লাভে কি করে, কম লাভে আমানত হিসেবে গ্রহণ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে অধিক লাভে ঋণ দেয়। এই যে কম লাভে নেওয়া এবং অধিক লাভে ঋণ দেওয়া, এর মাঝখানে যে পার্সেন্টেজটা থাকে এটাই হচ্ছে ওই ব্যাংকিং প্রতিষ্ঠানের একটা প্রফিট বা প্রফিটের জায়গা। এছাড়াও তোমরা অ্যাড করতে পারো যে ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, এটি জনগণের সঞ্চিত অর্থ আমানত রাখে। আমানতের একটি অংশ গ্রাহকের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য হাতে রেখে বাকি অংশ ঋণদান ও বিনিয়োগ করে। মূলত ব্যাংক আমানতকারী অর্থ ধার হিসেবে গ্রহণ করে ঋণ গ্রহীতাদেরকে ঋণ বাবদ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে বিধায় তাকে আমরা ধার করা অর্থে ধারক বলি। আমি নিশ্চিত তুমি যদি এই কটা লাইন লিখতে পারো তোমার 2 মার্কস অ্যাকুরেটলি চলে আসবে। এখান থেকে আপনার কোনো মার্কস কাটার কোনো অপশনই থাকবে না। ঠিক আছে, 100% তুমি এখান থেকে 2 মার্কস পেয়ে যাবা ইনশাল্লাহ, যদি এই কয়েকটা কথা তুমি লিখতে পারো। আমি খুব সহজভাবে ছোটভাবে তোমাকে দেবার চেষ্টা করেছি, তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে এই পিডিএফটা পড়ে ফেলবা যখন আমি তোমাদেরকে দিয়ে দিব। পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাদের ইনবক্সে নক করতে পারো অথবা আমার পেজ অ্যাকাউন্টিং হিটার্সে আমাকে ইনবক্স করতে পারো, আমি সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আসো আমি যদি তোমাদেরকে একটু বলি যে এই যে প্রশ্ন নাম্বার 2, শাখা ব্যাংক বলতে কি বোঝায়। আচ্ছা, শাখা ব্যাংক বলতে কি বোঝায়, দেখো যে ব্যাংকিং ব্যবস্থায় একটি প্রধান অফিসের অধীনে দেশে বিদেশে শাখা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে বলবো শাখা ব্যাংক। মানে তার একটি সেন্ট্রাল শাখা থাকবে, সেন্ট্রাল থাকবে অফিস, সেটার আন্ডারে দেশের বিভিন্ন প্রান্তে আমার কি থাকবে, আরো সাব ব্রাঞ্চ থাকবে, সেগুলোকে বলছি শাখা ব্যাংকিং ব্যবস্থা। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা আছে এটার পুরোটাই হচ্ছে আমার শাখা ব্যাংকিং ব্যবস্থা। একক ব্যাংকিং ব্যবস্থা কিন্তু আমাদের আছে, আবার গ্রুপ ব্যাংকিং ব্যবস্থাও আছে, চেইন ব্যাংকিং ব্যবস্থা আমাদের আছে। এই একক ব্যাংক ব্যবস্থা হচ্ছে আমাদের কোথায় হয় বলতো, যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, চেইন ব্যাংক যুক্তরাজ্যে, শাখা ব্যাংক বাংলাদেশে যদি বলি। ওকে, এরপরে তোমরা যেটুকু অ্যাড করতে পারো যে শাখা ব্যাংক একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান, কারণ এর আর্থিক সামর্থ্য বেশি থাকে। তোমরা জানবা যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বড় ব্যাংক হচ্ছে আমাদের সোনালী ব্যাংক, এটাও কিন্তু একটি শাখা ব্যাংক। এই সোনালী ব্যাংকের শাখা 1200 কতটি বলতো, 30টি। 1200 কতটি, 30টি। তার মানে দেখো অবশ্যই যেই ব্যাংকের শাখা 1230টি তার আর্থিক সামর্থ্য অবশ্যই কি থাকবে, বেশি থাকবে। তো তারপরে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সামগ্রিকভাবে শাখা ব্যাংকের অন্তর্ভুক্ত। যদি এই দুটো লাইন তুমি লিখতে পারো দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লিখতে হবে না, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, ওকে। এরপরে চলো আমরা যাই কত নাম্বারে, আমার পরবর্তীতে 3 নাম্বারে। আমার কাছে জানতে চাইতে পারে বাংলাদেশ কৃষি ব্যাংকে মিশ্র ব্যাংক কেন বলা হয়। খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের যে কৃষি ব্যাংক রয়েছে একটা বিশেষায়িত ব্যাংক, এইটাকে কেন আমরা মিশ্র ব্যাংক নামে চিনে থাকি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঠিক আছে, একটু খেয়াল করে থাকো। আমার উত্তরটা কিরকম হওয়া উচিত, বলবেন যে ব্যাংক ব্যবস্থায় বাণিজ্যিক ও বিশেষায়িত উভয় ধরনের সেবা পাওয়া যায় তাকে মিশ্র ব্যাংক। দেখেন এখানে মিশ্র ব্যাংক বলার কারণ একটাই, এখানে একসাথে একের অধিক সেবা দেওয়া হয়, একই সাথে এটা হচ্ছে বাণিজ্যিক এবং আমার বিশেষায়িত মানে কৃষি ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সেবা দিয়ে থাকে, যার কারণে আমরা এটাকে বলছি হচ্ছে মিশ্র ব্যাংক অথবা মিক্সড ব্যাংক। তার সাথে অ্যাড করতে পারো দুটো লাইন যে বাংলাদেশি কৃষির উন্নয়নের লক্ষ্যে, দেখো এই কৃষির উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য সেটাকে আমরা বলছি বিশেষায়িত ব্যাংক। ব্যাংকটি বিশেষায়িত উভয় ধরনের ব্যাংক হিসেবে পরিচিত বা প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই ব্যাংকটি কৃষির পাশাপাশি বাণিজ্যিক খাতে ও ব্যাংকিং লেনদেন সম্পাদন করে, এজন্য আমরা কৃষি ব্যাংকে মিশ্র ব্যাংক বলি। দেখো খ নম্বরে তোমার মার্কস মাত্র 2 মার্কস, তো এই 2 মার্কের জন্য তোমাকে তো 1 পেজ লিখতে হবে না, অবশ্যই না। জাস্ট তুমি যদি লেখার মতো 2 থেকে 3টা লাইন লিখতে পারো এনাফ 2 মার্কসের জন্য, তাই কি না। আমি এখানে যতটুকু লিখেছি তুমি এতটুকু যদি সেখানে বসাইতে পারো, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো, তাহলে তুমি শিওর থাকো এখান থেকে 0.5 মার্কসও কাটতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে আসো। জানতে চাইতে পারে
ব্যাংক কিভাবে পরের ধনের পোদ্দারি করে। এই যে আমরা একটু আগে বলেছিলাম যে ব্যাংকের নিজস্ব কোনো অর্থ নেই, ব্যাংক কি করে, অন্যের ধনের পোদ্দারি করে। তাহলে কিভাবে করে সেটা একটু আমরা দেখি। উত্তরটা কি হওয়া উচিত? উত্তরটা খুব সংক্ষিপ্ত আকারে বলবেন, যেমন যে ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ থেকে আমানত সংগ্রহ করে, আবার ঋণ দেয়, বিনিময় মাধ্যম সৃষ্টি সহ গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে, তাকে আমরা বলি ব্যাংক। তো আমি সংজ্ঞাটা দিলাম। এবার ব্যাংকের মুখ্য কাজ হলো আমানতকারীদের নিকট থেকে কম লাভে আমানত সংগ্রহ করা, এবং ওই অর্থটাই যেটা তারা কম লাভে আমানত হিসেবে নিয়েছে সেটা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অধিক লাভে ঋণ দেবে। অর্থ ঋণ নেওয়া এবং ধার দেওয়া ব্যাংকের মুখ্য কাজ হওয়ায় আমরা ব্যাংকে পণের ধরের পোদ্দারি বা ধার করা অর্থের ধারক বলবো। তাহলে দেখো তো এই যে ব্যাংক কিভাবে পরের ধনের পোদ্দারি করে এই কথাটা, আর আমরা যদি একই প্রশ্ন দেখে আসছি ধার করা অর্থের ধারক, দুটোর আনসার যদি সেম বলি তাও কিন্তু ভুল হবে না। ঠিক আছে, দুটোর আনসার যদি আমি বলি যে একই, তাও কোনো ভুল হবার পসিবিলিটি এখানে নাই। আশা করছি তোমরা 1 থেকে 4 পর্যন্ত যে কয়টা বললাম তোমরা বুঝতে পেরেছো। ওকে, একটু আমাকে বলো তো আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রথম চ্যাপ্টার থেকে। গার্নিশি অর্ডার বলতে তুমি কি বুঝো? গার্নিশি অর্ডার বলতে তুমি কি বুঝো? এখানকার আনসারটা তুমি দিবা যে ইংরেজি গার্নিশি ল্যাটিন একটি শব্দ, আমাদের এই ইংরেজি শব্দটি হচ্ছে গার্নিশি, যা ল্যাটিন শব্দ গার্নিয়ার থেকে উদ্ভব হয়েছে। আর গার্নিশি আদেশ বলতে কি বোঝায় সেটা তুমি আগে লিখবা। দেখো, গার্নিশি আদেশ মূলত আদালত কর্তৃক ব্যাংকের উপর প্রদত্ত একটি আদেশ। এই আদেশ বলে আদালত ব্যাংকের কোনো গ্রাহকের হিসাব ক্রোক বা বন্ধ করে দিতে পারে। ক্রোক মানে বন্ধ করে দেওয়া, এখানে কোনো প্রকার লেনদেন, ডিপোজিট অথবা উইথড্র করা পসিবল হয় না আর কি। হ্যাঁ, তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বন্ধ বা ক্রোক করার উদ্দেশ্যে আদালতের মাধ্যমে এই আদেশ জারি করে। তাহলে এই যে আমাদের গার্নিশি আদেশ, সেটা আমাদের কিসের জন্য জারি করা হয়? আমার কোনো একটা উদ্দেশ্য, তাই না? সেই উদ্দেশ্যটা কি? হয়তো বা আমার পাওনাদারকে টাকাটা পে করছে না, এক্ষেত্রে পাওনাদার ব্যাংকের কাছে আদালতের মাধ্যমে কি করেছে? মামলা দিয়েছে বা এরকম কোনো নালিশ দিয়েছে। হ্যাঁ, তারপরে গার্নিশি আদেশের 3টি পক্ষ থাকে, একটা হচ্ছে পাওনাদার, 2 নম্বর হচ্ছে একজন দেনাদার, এবং 3 নম্বর হচ্ছে আমার তৃতীয় পক্ষ। তাহলে গার্নিশি আদেশে এতটুকু যদি তুমি লেখো, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, তাহলে আমরা প্রথম চ্যাপ্টার থেকে ক এর জন্য কি পড়বো আমরা বুঝে ফেললাম। খ এর জন্য কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বিগত সালে বারংবার আসছে সেটা আমরা বুঝে ফেললাম। এবার আসো আমরা গ এবং ঘ এর জন্য যে গুরুত্বপূর্ণ টপিক গুলো থাকবে প্রথম চ্যাপ্টারের জন্য, সেটা আমরা আগে বলবো এবং তারপরে সেগুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। ঠিক আছে, দেখো আমার আলোচ্য বিষয় আছে এই পাশে প্রশ্নের ধরন থাকবে। হ্যাঁ, এই আলোচ্য বিষয়গুলো তোমরা বইতে খুঁজে পাবা টাইটেল আকারে, আর এগুলো হচ্ছে সার মধ্যকার কনসেপ্ট। ওকে, সো দেখো, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব, এটা হচ্ছে আলোচ্য বিষয়। এই জায়গা থেকে আমার প্রশ্নের ধরন যেভাবে হতে পারে, তোমাকে বলতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করো, অথবা তোমাকে বলতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ভূমিকা আলোচনা করো। তারপরে তোমাকে বলতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নে শাখা ব্যাংকের ভূমিকা আলোচনা করো। বুঝতে পেরেছো? তাহলে এই যে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব, এই জায়গা থেকে তোমাকে 3 ভাবে প্রশ্ন করতে পারে গ এবং ঘতে। নাম্বার 1, যে দেশের অর্থনীতির উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, তালিকাভুক্ত ব্যাংকের ভূমিকা এবং শাখা ব্যাংকের ভূমিকা তোমাকে আলোচনা করতে বলতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আসো, তোমাকে 2 নম্বর যে আলোচ্য বিষয় থেকে প্রশ্ন করবে সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবসার প্রকৃতি ও ধরন। মনে রাখো, এটা হচ্ছে আমাদের 5 স্টার। ঠিক আছে, আমি যদি বলি এটাকে তোমরা 5 স্টার দিয়ে দাও। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, ব্যাংকিং ব্যবসার প্রকৃতি ও ধরন। এখান থেকে যে ব্যাপারগুলোতে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেটা হচ্ছে শাখা ব্যাংক সম্পর্কে যে বর্ণনা আছে সেটা। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করে শাখা ব্যাংক সম্পর্কে বর্ণনা করো, তুমি যেন সেটা বর্ণনা করতে পারো, সেই অ্যাবিলিটি তুমি রাখবা। ঠিক আছে, এরপরে একক ব্যাংক সম্পর্কে আলোচনা করো। এই যে শাখা ব্যাংক সম্পর্কে আলোচনা, একক ব্যাংক সম্পর্কে আলোচনা, অতালিকাভুক্ত ব্যাংক সম্পর্কে বর্ণনা, বাণিজ্যিক ব্যাংকগুলো সম্পর্কে, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে, শাখা ব্যাংকের সুবিধা আর শাখা ব্যাংক ও একক ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য। এই কয়েকটা ব্যাপার যদি তুমি এখান থেকে পড়ো, এই যে ব্যাংক ব্যবসার প্রকৃতি ও ধরন, দেখবা বিগত সালগুলোতে এই কয়েকটা টপিক থেকে কিন্তু বারবার
আমার গ নাম্বার এবং ঘ নাম্বারের প্রশ্ন এসেছে। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার তুমি অ্যাড করতে পারো চাইলে, সেটা হচ্ছে গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংক কেন বললাম, কারণ আমরা অনেক সময় আমাদের গ্রুপ ব্যাংকের সাথে চেইন ব্যাংকের একটা হচ্ছে কি করি বলতো, চেইন ব্যাংক। এই গ্রুপ ব্যাংক এবং চেইন ব্যাংকের মধ্যে আমরা কি করি, কনফিউজড হয়ে যাই। তো এইটা গ্রুপ ব্যাংক এবং চেইন ব্যাংকে এটাও একটু অ্যাড করতে পারো। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসছে, কিন্তু সবচেয়ে বেশি আসা যদি আমি বলি পার্ট, সেটা হচ্ছে এইটুকু। ঠিক আছে ভাইয়া, তাহলে এইটুকু তোমাকে আলোচনা করতে হবে। তাহলে আমরা এখানে 2 নাম্বার আলোচ্য বিষয় গেল। এর সাথে সাথে দেখো আমি তো এখানে লিখে দিয়েছিলাম যে গ্রুপ ব্যাংক সম্পর্কে কথা, এই যে গ্রুপ ব্যাংক, তারপরে চেইন ব্যাংক। ব্যাংকের তারল্য সংকটে পড়ার কারণ হাজারবার আসছে পরীক্ষায়। তারপরে বিশেষত ব্যাংক সম্পর্কে বর্ণনা, কৃষি ব্যাংকের উদ্দেশ্যে আলোচনা, শিল্প ব্যাংকের প্রয়োজনীয়তা আলোচনা। তোমরা জানো যে এই পার্টটুকু অর্থাৎ ব্যাংকের যে প্রকারভেদ পার্টটুকু বিশাল। আমি এই বিশাল পার্ট থেকে তোমাকে সবকিছু পড়তে বলি নাই, আমি তোমাকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি সেই পার্টটুকু শুধু তোমাকে পড়তে বলছি, এবং যেগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক হাই এবং বিগত বছরে এটা প্রমাণ রয়েছে। ঠিক আছে, শুধু এতটুকু তুমি পড়ো। আচ্ছা, এবার আসো 3 নাম্বার, বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান। এখান থেকে দেখো এটা হচ্ছে ব্যাসেলের ব্যাপারটা। ব্যাসেল 1 এবং ব্যাসেল 2 সম্পর্কে তোমাকে একটু আইডিয়া নিতে হবে, আমি পড়াইয়া দেবো ইনশাল্লাহ। বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ, এই লাইনটা ব্যাখ্যা করো। হ্যাঁ, এখান থেকে এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যাসেল 1, ব্যাসেল 2 সম্পর্কে ধারণা, এবং বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ, লায়াবল সেটা। আর সর্বশেষ ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের মধ্যে দেখো যে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলীগুলো কি আছে সেগুলো তুমি বর্ণনা করো। তাহলে এই যে তোমার 1 থেকে 3 পর্যন্ত আছে, এই ব্যাপারগুলো যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার গ এবং ঘ নাম্বারের জন্য যে কোনো ভাবেই প্রশ্ন দিক না কেন তুমি আনসার করতে পারবা। অর্থাৎ এই কনসেপ্ট গুলো মাথায় থাকা মানে তুমি এই চ্যাপ্টারের যে কোনো বিষয় আনসার করার জন্য উপযোগী। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা এগুলোর একটু আনসারটা দেখে আসি। হ্যাঁ, পসিবল আনসার গুলো কি হতে পারে সেটা আমরা একটু দেখবো। আচ্ছা দেখো, শুরুতেই আমি যদি তোমাকে বলি, আমরা আলোচ্য পাঠে 1-এ বলেছিলাম যে দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করো। কি বলেছিলাম ভাইয়া? দেশের অর্থনৈতিক উন্নয়নে আমার বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের একটা আনসার যদি তোমাকে বলি, সেটা কি রকম হতে পারে একটু খেয়াল করো। তুমি প্রথমত কি করবা, বাণিজ্যিক ব্যাংক কাকে বলে সেই সংজ্ঞাটা দিলা। যেমন বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান ও অন্যান্য আর্থিক সেবা প্রদান করে মুনাফা অর্জন করে। তুমি যেভাবেই পারো প্রথমত সংজ্ঞাটা দিবা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে তুমি লিখবা যে অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, সেই ভূমিকাগুলো কি কি। যেমন সঞ্চয় আহরণ ও বিনিয়োগে আমাকে ভূমিকা পালন করে, উদ্যোক্তা ও এসএমই মানে কি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এখানে সাপোর্ট করে, রপ্তানি ও আমদানি সহায়তা, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় আয়ের বৃদ্ধি। এই কয়টা কথা যদি তুমি লিখতে পারো এবং তার সাথে ছোট্ট করে কি করবা, এক লাইনের একটা ডেফিনেশনের মতো দিয়ে দিবা। যেমন সঞ্চয় আহরণ ও বিনিয়োগ, এখানে তুমি কি লিখতে পারো যে জনগণের অতিরিক্ত টাকা জমা নিয়ে শিল্প ও বাণিজ্য খাতে বিনিয়োগ করে। কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। তারপরে উদ্যোক্তা ও এসএমই সাপোর্ট, দেখো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে। রপ্তানি আমদানিতে কি করে, লেটার অফ ক্রেডিট বা এলসি ইস্যুর মাধ্যমে তারা আন্তর্জাতিক বাণিজ্যে সহজ করে। এরকম ভাবে কৃষি ও গ্রামীণ অর্থনীতি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় আয়ের প্রবৃদ্ধি, প্রত্যেকটার ক্ষেত্রে আমি খুব সহজ একটা করে লাইন এখানে দিয়েছি। তুমি যদি এই কয়টা কথা লিখো এবং তার সাথে এই একটা করে লাইন সংযুক্ত করে দাও, তাহলে তোমার আনসারটা অন্য 8-10 জনের থেকে অনেক বেশি ইউনিক এবং গ্রহণযোগ্যতা পাবে। ঠিক আছে, এবার আসো আমরা যদি একটু সাথে উদাহরণ দিয়ে দেই, তাহলে কিন্তু ব্যাপারটা আরো চমৎকার হয়ে যায়। দেখো, অনেকেই মনে করো ভাইয়া আমরা কি গ নাম্বার প্রশ্ন 2 পেজ লিখবো, 1.5 পেজ লিখবো। দেখো, পেজের উপরে আসলে তোমার মার্কস নির্ধারণ করে না, তোমার লেখার কন্টেন্টের কোয়ালিটি কতটুকু আছে এইটার উপর তোমার ডিপেন্ড করে তোমার মার্কসটা। আশা করি তোমাকে বুঝাইতে পারছি, তাই না? সেটা ছোট ছোট মরিচের কিন্তু ঝাল বেশি, একটা ব্যাপার দেখো। হ্যাঁ, যার ঘরে মানে দেখবেন এরকম অনেক থাকে না, অনেক পরিবারে পিচ্ছি কালে মেয়েরে বিয়ে দেয়, তার মানে কি পিচ্ছি বউ। দেখবেন এই পিচ্ছি বউয়ের তেজ এত বেশি, ওর আগে যেটা আসছে 10 বছর আগে ওই পরিবারে ওরা তেজও এরকম না।
বুঝতে পেরেছো? তাহলে পিচ্চি মানে ছোট জিনিসের তেজি অন্যরকম, ঝাঁঝি অন্যরকম, ঠিক আছে? তো সবসময় ছোট জিনিসকে কিন্তু অবহেলা করতে নেই, এটাকেও সম্মান করতে হবে, ঠিক আছে? ওকে, তো উদাহরণ হিসেবে যদি আমি বলি, দেখো ব্র্যাক ব্যাংক এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণ প্রদান করে, আবার ডাচ বাংলা ব্যাংক ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে সেবার পরিধি বাড়িয়েছে। তো এই উদাহরণটুকু দিলে তোমার প্রশ্নের মানটা, কোয়ালিটিটা আরো ইনহ্যান্স করবে, ঠিক আছে? তাহলে তুমি এটা বলতে পারো। আচ্ছা, এবার আসো আমরা পরেরটাতে যাই। এবার যদি আমাকে প্রশ্নটা বলে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের তালিকাভুক্ত ব্যাংক সমূহের ভূমিকা আলোচনা করো। আগেটা ছিল বাণিজ্যিক ব্যাংক, এবার তালিকাভুক্ত। আচ্ছা, তো তালিকাভুক্ত ব্যাংক বলতে কি বোঝায়? শুরুতে তার সংজ্ঞাটা তুমি দিয়ে দিবা। শুরুতে আমরা তালিকাভুক্ত ব্যাংক বলতে কি বোঝায় সেটা তুমি দিয়ে দিবা, যে তালিকাভুক্ত ব্যাংক বলতে এমন ব্যাংক সমূহকে বোঝায় যেগুলো শেয়ার বাজার নিবন্ধিত, সাধারণ মানুষ শেয়ার কিনে অংশীদার হতে পারে, এটাও তুমি দিতে পারো। অথবা যেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন আন্ডারে গঠিত এবং তাদের লিস্টেড, তারাও তালিকাভুক্ত ব্যাংক, ঠিক আছে? তালিকাভুক্ত ব্যাংকের অবদান কি বলতে পারো? পুঁজিবাজারে অর্থ প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা, বিনিয়োগের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা বা কর রাজস্ব বৃদ্ধি। এবং তার পাশে কিছু ছোট লাইন, যেমন আমি যদি বলি কর রাজস্ব বৃদ্ধি মানে কি, যে কর পরিশোধের মাধ্যমে সরকারের রাজস্ব আয় বাড়ায়। সরকারের রাজস্ব আয় বাড়ানো মানে কি? দেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করা। আবার দেখো বিনিয়োগের সুযোগ সৃষ্টি, সাধারণ মানুষকে বিনিয়োগের সুযোগ দিয়ে আয় বৃদ্ধির পথ তৈরি করে। সাধারণ মানুষের আয় যত বৃদ্ধি পাবে, সাধারণ মানুষের আয়টা যত বৃদ্ধি পাবে, দেশের অর্থনীতি অনেক বেশি গ্রো করবে, তাই না? ওকে ফাইন। এরপরে আসো উদাহরণ হিসেবে তুমি বলতে পারো যেখানে ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ব্যাংকগুলো শেয়ার বাজারে তালিকাভুক্ত এবং স্বচ্ছভাবে তারা কাজ করছে, ঠিক আছে? তোমার যদি এক্সাম্পল দিতে খুব কঠিন মনে হয়, এক্সাম্পলকে ইগনোর করার সমস্যা নেই, বাট এই কথাটুকু তুমি কিন্তু অবশ্যই অবশ্যই তোমার স্ক্রিপ্টে লিখবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমার এখানে বলছে দেশের অর্থনৈতিক উন্নয়নে শাখা ব্যাংকের ভূমিকা। আমরা জানি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটা হচ্ছে কি ব্যাংকিং ব্যবস্থা? শাখা ব্যাংকিং ব্যবস্থা, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে, শুরুতে আমরা শাখা ব্যাংক কাকে বলে প্রত্যেকটা জায়গায় আমরা আগে ডেফিনেশনটা দিব, ঘ নাম্বারের ক্ষেত্রে, তাই না? সংজ্ঞাটা দিব যে ওই জিনিসটা বলতে কি বোঝায়। তো আমরা সংজ্ঞাটা দিলাম, এরপরে আমরা অবদানটুকু লিখবো যে দেশের অর্থনৈতিক উন্নয়নে আমার শাখা ব্যাংকটা কি ধরনের অবদান রাখে। যেমন আর্থিক সেবা বিস্তার, এটা বলতে কি বোঝায়? শহর থেকে গ্রাম পর্যন্ত সকল এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছায়, শাখা ব্যাংকিং। ওয়েট, তারপরে আসো সঞ্চয় ও ঋণ সুবিধা, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থানের সৃষ্টি, সরকারি সেবা কার্যকর করে, ঝুঁকি হ্রাস করে। যেমন দেখো ঝুঁকি কিভাবে হ্রাস করে? একাধিক শাখার মাধ্যমে ব্যাংকের আর্থিক ঝুঁকি বন্টিত হয়। আমরা পোর্টফোলিও পড়েছি না, যে একটা জায়গায় ইনভেস্ট না করে একাধিক জায়গায় ইনভেস্ট করা। তো যার শাখা 1230টা, সে 1230 জায়গায় ইনভেস্ট করেছে, তার মানে তার রিস্কটা আলটিমেটলি কি হয়ে গেছে? স্প্রেড হয়ে গেছে এবং এটার পরিমাণটা কমে গেছে, রিস্কের পরিমাণ কমে গেছে। যেমন পোর্টফোলিওর মাধ্যমে আমরা ঝুঁকিকে কমাই, ঠিক তেমনই ভাবে শাখা ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ব্যাংকিং সেক্টরে ঝুঁকিকে হ্রাস করি, ঠিক আছে? সো এই কথাগুলো তুমি যদি লেখো এবং উদাহরণ দিবা, যেমন সোনালী ব্যাংক রয়েছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শাখা রয়েছে, আবার জনতা ব্যাংক, এই যে সোনালী ব্যাংকের শাখা কথা বললাম 1230টা, হ্যাঁ? তারপরে জনতা ব্যাংক সরকারি এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করে। সো এইগুলো হচ্ছে আমার সেই শাখা ব্যাংকিং ব্যবস্থা। এরকম আরো ব্যাংক আছে, ধরো রূপালী ব্যাংকের কথা যদি আমি তোমাকে বলি, সোনালী, জনতা, রূপালী, এই যে একটু আগে বললাম বেসিক ব্যাংক, বিডিবিএল ব্যাংক, এরাও কিন্তু আমাদের কি বেসিক, বিডিবিএল, পূবালী, তারপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, এরাও হচ্ছে আমাদের জন্য কি শাখা ব্যাংক। বাংলাদেশে পুরো দস্তুর ব্যাংকিং ব্যবস্থাটাই হচ্ছে আমাদের শাখা ব্যাংকিং ব্যবস্থা, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলো ব্যাংকিং ব্যবসার প্রকৃতি ও ধরন। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে জাস্ট মেইন পয়েন্টটুকু হচ্ছে বোঝার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ বাকিটুকু লিখতে পারবো। যেমন তোমাকে বলছে যে শাখা ব্যাংক সম্পর্কে ধরো তোমাকে বর্ণনা করতে হবে, তাহলে শুরুতে তুমি কি করবা? শাখা ব্যাংক কাকে বলে সেটা দিবা। এই সংজ্ঞাটা দেওয়ার পরে তুমি সেখানে কি করবা? বৈশিষ্ট্য লিখবা। সে বৈশিষ্ট্য কি? খুব সহজ বৈশিষ্ট্য যদি বলি, যে শাখা ব্যাংক কেন্দ্রীয় ভাবে পরিচালিত হয়। যেমন আমাদের সোনালী ব্যাংক, এই সোনালী ব্যাংকের মূল অফিস কোথায়? সোনালী ব্যাংকের মূল অফিস হচ্ছে আমাদের মতিঝিল। কোথায় বলতো? মতিঝিল। আর পুরো বাংলাদেশ জুড়ে তার 1230টা শাখা, তাই না? তাহলে কেন্দ্রীয় ভাবে পরিচালিত হচ্ছে। এই মতিঝিল থেকে পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে শাখাগুলো আছে প্রত্যেকটা শাখায় কন্ট্রোল হবে। বিভিন্ন জায়গায় শাখা বিস্তার, শাখাগুলো প্রধান কার্যালয়ের নির্দেশ মেনে চলে। এগুলো হচ্ছে আমাদের কি বলতো? শাখা ব্যাংকের প্রধান
বৈশিষ্ট্য, মানে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ, এবং যেটা এক কথায় প্রধান বৈশিষ্ট্য, কেন্দ্রীয়ভাবে পরিচালিত, বিভিন্ন জায়গায় শাখা বিস্তার এবং শাখাগুলো প্রধান কার্যালয় নির্দেশ মেনে চলে। উদাহরণ হিসেবে দিতে পারো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, বিডিবিএল ব্যাংক, ইটিসি। আরো অনেক কিছু আমাদের আছে, ঠিক আছে। ওকে, এরপরে চলো তোমাকে বলতে পারে একক ব্যাংক সম্পর্কে আলোচনা করো। তাহলে একক ব্যাংক মানে কি? যে একক ব্যাংক মানে হচ্ছে যে ব্যাংকটার কোনো শাখা নেই এবং একটি বিল্ডিং বা একটি অফিসের মাধ্যমেই তাদের সমগ্র কার্যক্রম পরিচালিত হয়, এই ধরনের ব্যাংককে আমরা বলবো একক ব্যাংক। এবং এই একক ব্যাংক আমাদের বাংলাদেশে নেই। কোথায় আছে? যুক্তরাষ্ট্র, আমেরিকাতে। এটা একটা নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে গঠিত হয় বা নিয়ন্ত্রিত হয়। একটা নির্দিষ্ট স্টেট বা অঞ্চল, সেটার উপর বেস করে একটা কি হয়, আমার একক ব্যাংক গঠন হয়। ওই এরিয়ার মানুষজন ওই ব্যাংকে গিয়ে লেনদেন করে। ওটা একটা অফিস বা একটা বিল্ডিং এর মধ্যে দিয়ে কাজ সম্পন্ন করে। ওকে, সো এখানে বৈশিষ্ট্যের মধ্যে যদি বলি, সীমিত পরিসরে কাজ করে, নির্দিষ্ট অঞ্চলে কার্যক্রম সীমাবদ্ধ এবং পরিচালনা সহজ কিন্তু সম্প্রসারণ সীমিত। যেহেতু এগুলো একটা নির্দিষ্ট অঞ্চলকে নিয়ে কাজ করে, তার মানে এখানে সম্প্রসারণের কোনো সুযোগ আমার হাতে নেই। উদাহরণ হিসেবে বলতে পারো মফস্বলে কোনো স্থানীয় ব্যাংক। এটা মফস্বল মানে ওই ইউএসএ এর যে ব্যাংকগুলো আছে সেগুলো, ঠিক আছে। বাংলাদেশে এরকম কোনো ব্যাংক আমার একেবারেই নেই, মানে জিরো, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো তোমাকে বললো অতালিকাভুক্ত ব্যাংক কোনগুলো। তোমরা জানো যেসব ব্যাংক শেয়ার বাজারে নিবন্ধিত নয়, অথবা যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নিবন্ধিত নয়, সেই ব্যাংকগুলোকে বলি আমরা অতালিকাভুক্ত ব্যাংক, আনলিস্টেড বা আনশিডিউলিং ব্যাংক। এখন দেখো এই যে আনলিস্টেড ব্যাংক বা আনশিডিউলিং যে ব্যাংকটা রয়েছে, এই ব্যাংকের বৈশিষ্ট্য তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো সাধারণ জনগণ শেয়ার কিনতে পারে না, মালিকানা সীমিত, তারপরে আর্থিক তথ্য প্রকাশের তথ্যটা বাধ্য নয়। যেহেতু তারা আমার বাংলাদেশ ব্যাংকের বা শেয়ার বাজারের আন্ডারে না, তার মানে তারা কিন্তু ওই শেয়ার বাজার বা বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম নীতি সেগুলো মানতে বাধ্য নয়। তারা নিজস্ব আইন নিয়ে চলবে, নিজস্ব তত্ত্বাবধানে চলবে, ঠিক আছে। এর এক্সাম্পল হিসেবে যদি তোমাকে বলা হয়, নতুন যে বেসরকারি ব্যাংকগুলো আছে সেগুলো এখন আমাদের বাংলাদেশ ব্যাংক বা শেয়ার বাজার তালিকাভুক্ত নয়, যেমন মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, মধুমতি ব্যাংক। হ্যাঁ, এই প্রত্যেকটা হচ্ছে আমার জন্য অতালিকাভুক্ত ব্যাংক, এগুলো বেসরকারি ব্যাংক, ঠিক আছে। তোমরা খুব কমই আছো এখানে যে এই ব্যাংকগুলোর নাম তোমরা শুনেছো, তাই না? বলতো যে মিডল্যান্ড, মেঘনা, এনআরবি, কমিউনিটি, মধুমতি। হ্যাঁ, এই যে আমাদের এখানে যে মধুরমা ব্যাংক, এই মধুরমা ব্যাংকের নাম তোমরা কখনো শুনোই নাই, ঠিক আছে। এই যে মেঘনা, ঠিক আছে, কে যেন বলতেছিল মেয়ের নাম, ওকে, এই যে মেঘনা সুন্দরী ব্যাংক, এই নামও তোমরা কিন্তু কখনো শোনো নাই। ঢাকায় যারা বসবাস করো হয়তো কাউরান বাজার ওই এলাকাতে গেলে বা ধানমন্ডি, গুলশানে গেলে হয়তো বা তোমরা দুই একটা চোখে পড়তে পারে, ঠিক আছে। ওকে, এরপরে চলো আমরা যাই বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা। আচ্ছা দেখো, বাণিজ্যিক ব্যাংক বলতে আসলে কি বোঝায় আর কেন্দ্রীয় ব্যাংক। শুরুতে তোমরা মনে রাখবা যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন করা। কি করা? বাণিজ্যিক ব্যাংকের মূল কাজ হচ্ছে মুনাফা অর্জন, মূল উদ্দেশ্য যেটা। আর এখানে কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। প্রথম কথা হচ্ছে এটা। তারপরে দেখো যে আমার এই বাণিজ্যিক ব্যাংকের কথা, তারা শুধু আমানত গ্রহণ এবং ঋণ প্রদান করবে এবং এর মাঝখান থেকে আমানত গ্রহণ করবে কম সুদে, দিবে হচ্ছে বেশি সুদে ঋণ। এই মাঝখানে যে পার্থক্যটা সেটাই হচ্ছে ওই ব্যাংকের কি লাভ। তারপরে হচ্ছে এলসি খোলা, লেটার অফ ক্রেডিট, যেটা আমার আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করে। ডিপোজিট স্কিম, এটিএম ইত্যাদি সেবা। উদাহরণ হিসেবে যদি আমরা বলি ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, মানে আমাদের অনেক ব্যাংক আছে। 6টি সরকারি ব্যাংক আছে আমাদের বাণিজ্য, 42টি বেসরকারি ব্যাংক আছে আমাদের বাণিজ্য, তাই না? আবার 9টি বিদেশি ব্যাংক আমাদের আছে। এগুলো না হয় বাদে দিলে বিদেশি ব্যাংক, এই 6 আর 42 48টা ব্যাংক তো আমাদের আছে, সরকারি এবং বেসরকারি মিলে, তাই না? তো তার মধ্যে তোমার যে ইচ্ছা, আমি ডাচ বাংলা দিলাম, এটা কমন, ইসলামী ব্যাংক কমন, তুমি দিতে পারো। আরো অনেক ধরনের ব্যাংক আছে, নাম ওয়ান ব্যাংক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এরকম অনেক ব্যাংকের নাম আছে, তুমি দিয়ে দিবা আনকমন থাকলে। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংকটা হচ্ছে কি অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, সূর্যের মতো আলো দেয়, কিরণ দেয়, তাই না? এই ব্যাংকটা আমার কি করে, অর্থ বা মুদ্রা এ কি করে বলতো, ছাপায়, এ নিয়ন্ত্রণ করে, ঋণের বরাদ্দ দেয়। আবার আমাদের জন্য যেই তোমার বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, সেই বাণিজ্যিক ব্যাংকগুলো আমার অন্য ব্যাংকে কত পার্সেন্ট ঋণে তোমাকে সুদ দেবে,
সেটাও কিন্তু নির্ধারণ করে দেয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে সংজ্ঞা দেওয়ার পরে আসবেন লাইভে কেমনে? আচ্ছা, আসো আসো, সমস্যা নেই, আসো আসো, সমস্যা নেই। নাম কি তোমার? রাফিন। রাফিন ভুয়ান? আরে ওরে চিনবো না কে? ঠিক আছে, ওকে। সো হচ্ছে আমাদের আমাদের শিক্ষার্থী গত বছর অ্যাডমিশন কোর্স করছে আমাদের সাথে। এবার কোন বিশ্ববিদ্যালয়ে আছো? রাজশাহী বিশ্ববিদ্যালয়। কোন ডিপার্টমেন্ট আসছে? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ, ঠিক আছে। সো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আশা করি তোমরাও এই স্বপ্ন পূরণ করতে পারবা। তোমাদের রাফিন ভাইয়া আছে তোমাদের সাথে, ঠিক আছে। এরকম হাজার হাজার ভাইয়া আপু আমাদের এখানে কোর্স করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমার জন্য শুভকামনা, সবাই রাফিনের জন্য দোয়া করবা, ঠিক আছে। আর ছবি হইছে? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আসেন এইখানে আসেন। হ্যাঁ, ওকে, দ্রুত দ্রুত। তুমি এটা ধরো। ওকে, সো তোমাদের রাফিন ভাইকে বিদায় দিলাম। ওকে, এখন আসো আমরা একটু আসি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে যে ধারণা আছে সেখানে। একটু খেয়াল করবা, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে সবসময় যে প্রশ্নগুলো হয় যে এটার মূল দায়িত্বটা আসলে কোন জায়গায়। কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্বটা আসলে কোন জায়গায়? দেখো, সে মুদ্রানীতি নির্ধারণ করে, সে বাণিজ্যিক ব্যাংক নিয়ন্ত্রণ করে, আবার বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপনায় সে কাজ করে। তাহলে তিনটা জায়গা, মুদ্রানীতি নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংক নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপনায় কাজ করে। এবং এর একমাত্র উদাহরণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রত্যেকটা দেশেই তোমরা জানো যে প্রত্যেকটা দেশে আমাদের একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে, তাই না? প্রত্যেকটা দেশে কি আছে বলতো? একটি করে আমার কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। যেমন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, পাকিস্তান স্টেট ব্যাংক অফ পাকিস্তান, আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম, ঠিক আছে। এরকম প্রত্যেকটা ব্যাংকে তাদের একটা করে কেন্দ্রীয় বা সেন্ট্রাল ব্যাংক আমাদের আছে। ওকে, তারপরে ধরো এখন যদি আমি বলি ওই যে শাখা ব্যাংক সম্পর্কে একটু আগে পড়লাম, এই শাখা ব্যাংকের সুবিধাগুলো তোমাকে একটু জানতে হবে, তাই না? তো শাখা ব্যাংকের সুবিধাগুলো আসলে কি বলতো? যেমন আমার সেবার, আমরা শাখার মাধ্যমে সেবার বিস্তার করতে পারি। কি করতে পারি বলতো? সেবার বিস্তার ঘটাইতে পারি, অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চলেও আমরা ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারি এই শাখা ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে। তারপরে আসো ঝুঁকি বন্টন। একাধিক শাখায় ব্যবসা থাকায় ঝুঁকিটা কমে যায়, কারণ সবার মধ্যে ঝুঁকিটা ভাগ হয়ে যায়। কর্মসংস্থান সৃষ্টি, যত বেশি শাখা তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশের বেকারত্বের সংখ্যা কমে যাবে এবং গ্রাহক সেবা বৃদ্ধি পাবে। লোকাল লেভেলেও সহজে কি পাওয়া যাবে? আমার সেবা পাওয়া সম্ভব হবে, ঠিক আছে। ওকে, এবার আসো শাখা ব্যাংক এবং একক ব্যাংকের মধ্যে আমরা কিছু পার্থক্য একটু দেখার চেষ্টা করি। খুব সংক্ষিপ্ত এবং সহজভাবে আমরা পার্থক্য দেখব। যেমন দেখো, আমার শাখা সংখ্যা যদি বলি, শাখা ব্যাংকে থাকবে একাধিক, একক ব্যাংকে একটি মাত্র থাকবে, ওই জন্যই তো তার নাম একক ব্যাংক। বিস্তার, শাখা ব্যাংকের বিস্তার দেশব্যাপী, একক ব্যাংকের বিস্তার হচ্ছে নির্দিষ্ট এলাকাকে ঘিরে, এরিয়াকে, অঞ্চলকে ঘিরে। ঝুঁকি, শাখা ব্যাংকের ক্ষেত্রে ঝুঁকিটা সব শাখাগুলোর মধ্যে বন্টিত হয়ে যায়, এর কারণে এখানে ঝুঁকিটা কমে যায়, আর এখানে সবগুলো একটা কেন্দ্রীভূত অবস্থায় থাকে, জন্য ঝুঁকিটা বেশি। পরিচালনার ক্ষেত্রে যেহেতু শাখার সংখ্যা বেশি, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আছে, তার মানে সেখানে পরিচালনা অবশ্যই অবশ্যই জটিল। আর একক ব্যাংকে যেহেতু একটা মাত্র অফিস বা একটা মাত্র বিল্ডিং এর মাধ্যমে তার সমুদায় কার্যক্রম সম্পাদিত হয়, সেজন্য আমরা এটাকে বলছি হচ্ছে সহজ। উদাহরণ ক্ষেত্রে দেখো, সোনালী ব্যাংক এবং স্থানীয় ব্যাংক, এটা ইউএসএ তে আছে, আমি বললাম তোমাদেরকে, হ্যাঁ। আর বাংলাদেশের ক্ষেত্রে যে ব্যাংকিং ব্যবস্থা সেটা হচ্ছে শাখা ব্যাংকিং ব্যবস্থা। ক্লিয়ার? ওকে, ফাইন। এরপরে চলো আমরা যাই গ্রুপ ব্যাংক সম্পর্কে যদি কথা বলি। তাহলে গ্রুপ ব্যাংক বলতে আসলে আমরা কি বুঝি? যে এখানে গ্রুপ ব্যাংক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একই মালিকানার অধীনে থাকা একাধিক ব্যাংক গ্রুপ ব্যাংক কি করে থাকে, গঠন করে। এদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে অভিন্ন নিয়ন্ত্রণ থাকবে এবং পরিচালনার সমন্বয় থাকবে। দেখো, নিয়ন্ত্রণ অভিন্ন হলেও পরিচালনায় কি থাকবে, তাদের মধ্যে অবশ্যই একটা কম্বিনেশন থাকবে। এরপরে যদি আমরা বলি চেইন ব্যাংকটা আসলে কি, যে চেইন ব্যাংক হচ্ছে আমাদের বলতো এক বা একাধিক ব্যক্তির অধীনে থাকা একাধিক ব্যাংক যারা একইভাবে পরিচালিত হয়। তাহলে চেইন ব্যাংকটা হচ্ছে এক বা একাধিক ব্যক্তির অধীনে থাকবে যারা একাধিক ব্যাংক যারা একইভাবে পরিচালিত হবে।
তাদের পরিচালনা কর্ম বা পরিচালনা সিস্টেমটা সেম থাকবে। উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রণ সহজ করা, একই ব্যবস্থাপনা একাধিক ব্যাংকে পরিচালনা করা এবং মুনাফা বাড়ানো। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, কার? চেইন ব্যাংকের। তাহলে দেখো, একটা ব্যাংকের মূল উদ্দেশ্য তুমি যদি তোমার স্ক্রিপ্টে লিখো, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিপ্টটা অন্যান্য যে স্টুডেন্টস আছে তাদের স্ক্রিপ্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, তাই না? অনেক বেশি গোছালো হবে তোমার। ওকে, এবার আসো আমরা যদি বলি ব্যাংকের তারল্য সংকটে পড়ার কারণ। দেখো, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে ব্যাংক কেন তারল্য সংকটে পড়ে, তার কারণগুলো বর্ণনা করো। এই যে ব্যাংক তারল্য সংকটে পড়ে, এর কারণ কি কি হতে পারে সেটা যদি আমি বলি, অতিরিক্ত ঋণ বিতরণ। তুমি ঋণ দিবা ভালো কথা, ব্যাংক তো ঋণ দেবে, এটাই তো স্বাভাবিক। ঋণ না দিলে সে সেখান থেকে রিটার্ন পাবে না, সে প্রফিটেবল হবে না। তাহলে ঋণ যেহেতু দিতে হবে, অবশ্যই ঋণের পরিশোধ ক্ষমতা যাচাই করে ঋণ দিতে হবে। একজন ব্যক্তি ব্যাংকে আসলো ঋণ নেওয়ার জন্য, তুমি দিয়ে দিলা। ব্যাপারটা এরকম যে মেয়েদের মন অনেক বেশি বড়, যে ছেলে এসে তাকে বলে আই লাভ ইউ, সে অ্যাকসেপ্ট করে ফেলে। আবার কিছু ছেলের ক্ষেত্রে এরকম আছে। তো ব্যাংকটাও যদি তুমি ওই রকম বানিয়ে ফেলো যে এখন যে আসলো ঋণের জন্য তাকে তুমি ঋণ দিয়ে দিলা, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার দিন শেষে কি হতে হবে? দেউলিয়া হতে হবে। এই জন্য আমার এই দেউলিয়া বা আর্থিক তারল্য সংকটে যাতে না পড়তে হয়, এই জন্য অতিরিক্ত ঋণ বিতরণ করা থেকে আমাকে বিরত থাকতে হবে। ঋণের অনাদায়, অর্থাৎ তুমি ঋণ দিছো, তুমি সবাইকে কথা দিছো, তুমি সবাইকে বিয়ে করবা, কিন্তু তুমি কারো কথা রাখতে পারো নাই। ব্যাপারটা এইরকম, তুমি সবাইকে ঋণ দিছো, কারোটাই আদায় করতে পারো নাই। বুঝতে পেরেছো? তারপর অর্থনৈতিক মন্দা, অপ্রত্যাশিত আমানত প্রত্যাহার, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার পরিবর্তন এবং বিদেশি বিনিয়োগ হ্রাস। এই কারণগুলোর কারণে আমার একটা ব্যাংকের তারল্য সংকটে পড়ে। তোমাকে যদি প্রশ্ন করে কারণগুলো কি, তাহলে এই কারণগুলো তুমি একটু লিখে দিবা, ঠিক আছে? ওকে, এবার আসো বিশেষায়িত ব্যাংক সম্পর্কে বর্ণনা করো। আমরা বলেছি বিশেষায়িত ব্যাংক মানে সে একটা স্পেসিফিক এরিয়া, জোন, রিজিয়ন নিয়ে কাজ করবে। সে ফর এক্সাম্পল কৃষি ব্যাংক বাংলাদেশের কৃষির খাতকে উন্নতির দিকে ধাবিত করার জন্য সে কাজ করে। সে বাংলাদেশের কৃষকদেরকে ঋণ সুবিধা দিয়ে থাকে। সে বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে থাকে, যাতে বাংলাদেশের কৃষকরা আমার উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করার মধ্য দিয়ে তাদের ওই একটা পতিত জমি বা ছোট জমিকে তারা কি করতে পারে? খুবই ভালোভাবে ইউটিলাইজ করতে পারে, ঠিক আছে? এরপরে যদি বলি বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, অর্থাৎ বিডিবিএল। এই যে বিডিবিএল ব্যাংক, এই বিডিবিএল ব্যাংক হচ্ছে শিল্প খাতকে উন্নয়ন করার জন্য কাজ করে, এটাকে শিল্প ব্যাংকে বলা হয়, ঠিক আছে? আবার বেসিক ব্যাংকের কথা আমি তোমাদেরকে বললাম, বেসিক ব্যাংক হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়নের জন্য কাজ করে, তাই না? ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বিশেষায়িত ব্যাংক। কৃষি ব্যাংকের উদ্দেশ্য আলোচনা করো। কৃষি ব্যাংকের উদ্দেশ্য কি? কৃষি ব্যাংক তো অবশ্যই একটা বিশেষ ব্যাংক বা বিশেষায়িত ব্যাংক। এর উদ্দেশ্য হচ্ছে কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করা, উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা দেওয়া, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য কমানো। ফর এক্সাম্পল বাংলাদেশ কৃষি ব্যাংক, ঠিক আছে? BKB, বাংলাদেশ কৃষি ব্যাংক। আরেকটা রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যেটাকে আমরা সংক্ষেপে রাকুব বলে, RKUB, ঠিক আছে? শিল্প ব্যাংকের প্রয়োজনীয়তা, এই যে আমরা বললাম একটু আগে শিল্প ব্যাংক ছিল কি বলেন তো? বাংলাদেশ উন্নয়ন ব্যাংক অথবা বিডিবিএল ব্যাংক। এই বিডিবিএল ব্যাংক আসলে কেন দরকার? দেখো, শিল্প ব্যাংকের প্রয়োজনীয়তার মধ্যে শিল্পায়নের জন্য দীর্ঘমেয়াদী ঋণ প্রদান। এই ঋণের জন্য, দীর্ঘমেয়াদী ঋণের জন্য আমার এই শিল্প ব্যাংক দরকার। শিল্প উদ্যোক্তা তাদেরকে সহযোগিতা বা সহায়তা করার জন্য আমাদের শিল্প ব্যাংক দরকার। নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য দরকার। রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য দরকার, ঠিক আছে? এই কারণগুলো আমাদের থাকবে। মার্চেন্ট ব্যাংক বলতে বোঝানো হয় কি? বিনিময় এবং বিনিয়োগ ব্যাংকিং এর সমন্বয়ে যে ব্যাংকটা গড়ে ওঠে তাকে আমরা বলি মার্চেন্ট ব্যাংক। তাহলে মার্চেন্ট ব্যাংকের মধ্যে দুটো ব্যাংকের কাজ আছে, বিনিময় ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংক। হ্যাঁ, এই দুটো ব্যাংকের সমন্বয়ে যে ব্যাংকটা গড়ে ওঠে তাকে বলি আমরা মার্চেন্ট ব্যাংক। আচ্ছা, এবার আসো আমরা পড়ব বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধানের মধ্যে আমার ব্যাজেল সম্পর্কে, ব্যাজেল 1 এবং ব্যাজেল 2। তার আগে একটু দেখো
ব্যাজেল পড়তে গেলে আমাকে ব্যাজেল কমিটি সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। ব্যাজেল কমিটি বলতে আসলে কি বুঝি? এটা হলো ব্যাংক তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক মান নির্ধারণকারী কমিটি, যা ব্যাংক ব্যবস্থা এবং ঝুঁকি ব্যবস্থাপনার মান নির্ধারণ করে। ঠিক আছে, তাহলে ব্যাজেল কমিটির পরে একটু খেয়াল করো, এই ব্যাজেল কমিটি এটা স্থাপিত হয়েছে 1974 সালে। কোথায়? সুইজারল্যান্ডের ব্যাজিল শহরে। সুইজারল্যান্ডের ব্যাজিল শহরে 1974 সালে এটা স্থাপিত হওয়ার কারণে এর নামকরণ করা হয়েছে ব্যাজেল 1, ব্যাজেল 2 এন্ড ব্যাজেল 3। ব্যাজেল তিনটা, 1, 2 এবং 3। ঠিক আছে, এবার আসো আমরা যদি ব্যাজেল 1 নিয়ে কথা বলি, ব্যাজেল 1 নিয়ে যদি কথা বলি তাহলে দেখো কি হবে এখানে। ব্যাজেল 1 এর যে ব্যাপারটা, এটা প্রবর্তন হয় কত সালে? 1988 সালে। এই ব্যাজেল 1 এর মূল লক্ষ্য কি? ব্যাংকগুলো যেন ঝুঁকি বিবেচনায় যথেষ্ট মূলধন সংরক্ষণ করে। অর্থাৎ তারা বলেছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রাখতে হবে তোমার প্রতিষ্ঠানে, যাতে সে ঝুঁকিটাকে এড়াইতে পারে। এর মূল কনসেপ্টটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েন্সি রেশিও, CAR নির্ধারণ করা, যেখানে বলছে ন্যূনতম মূলধন 8% রাখতে হবে ঝুঁকি সম্পূর্ণ বা ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে। উদাহরণ, ফর এক্সাম্পল বলেন যে যদি একটি ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ হয় 100 কোটি টাকা, তবে অন্তত 8 কোটি টাকা মূলধন থাকা আবশ্যক। বুঝতে পেরেছেন? এই যে 8% বলছে, তাহলে 100 কোটি টাকা যদি ঝুঁকিপূর্ণ সম্পদ হয় তবে তার অন্তত 8 কোটি টাকা মূলধন থাকা আবশ্যক। এটা হচ্ছে ব্যাজেল 1 বলেছে। তাহলে ব্যাজেল 1 এর যে আলোচনা বইতে আছে সেটার সারসংক্ষেপ কিন্তু এইটা। কিন্তু তোমরা ব্যাজেল কিন্তু পড়ো না, ব্যাজেল সম্পর্কে আমরা একেবারেই অবগত না, বা বইতে আমরা ব্যাজেল কথাটা আছে ঠিকই, কিন্তু এত মেসি ভাবে দেওয়া আমরা আসলে এটা পড়ি না, ইগনোর করি। সো এতটুকু যদি মনে রাখো তাহলে ব্যাজেল 1 আর কিছু লাগবে না। এবার আসো ব্যাজেল 2। ব্যাজেল 2 তে কি বলা হয়েছে? বলছে এটা প্রত্যাবর্তন হয় 2004 সালে। ব্যাজেল 1 এর দুর্বলতা কাটিয়ে আরো আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয় হচ্ছে আমাদের ব্যাজেল 2। তাহলে ব্যাজেল 1 এর চিন্তা কাকে নিয়ে? ব্যাজেল 1 কে নিয়ে। কি কাজে? যে ব্যাজেল 1 এর যে দুর্বলতাগুলো আছে, যেই আমাদের জায়গাগুলোতে সে কি বেশি উইক, ওই দুর্বলতা কাটিয়ে আরো আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার উপর যেন গুরুত্ব দেয়, সেটা নিয়ে কাজ করে। আচ্ছা, এবার আসো এখানে 3টি স্তম্ভ আছে বা 3 পিলার্স যেটাকে আমরা বলি। ফার্স্ট পিলার হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েন্সি বা মূলধন পর্যাপ্ততা। এটা ব্যাজেল 1 বলেছে যে ঝুঁকির ধরন অনুযায়ী মূলধন ধার্য, যে ঋণ ঝুঁকি থাকতে পারে, বাজার ঝুঁকি থাকতে পারে, কার্যকরী ঝুঁকি থাকতে পারে। 2 নম্বর সুপারভাইজরি রিভিউ, তত্ত্বাবধানমূলক পর্যালোচনা। এটা হচ্ছে পিলার 2। এখানে বলছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনা যাচাই করে। আর মার্কেট ডিসিপ্লিন যেটা, সেটা হচ্ছে পিলার 3, বলছে বাজার শৃঙ্খলার ক্ষেত্রে ব্যাংকের স্বচ্ছতা বজায় রাখতে হয়, আর্থিক তথ্য প্রকাশ করতে হয়। ব্যাংকে যদি স্বচ্ছতা বজায় না থাকে তাহলে তার আর্থিক তথ্য যেটা প্রকাশ হবে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, ওকে। এখানে দেখেন বাংলাদেশে যদি আমরা বলি বাস্তবায়ন হয়েছে কবে ব্যাজেল গুলো। বাংলাদেশের ক্ষেত্রে 2009 সাল থেকে ব্যাজেল 2 বাস্তবায়ন শুরু করে এবং বর্তমানে ব্যাংকগুলোকে ঝুঁকি ব্যবস্থাপনার উপর জোর দিতে বলা হয়। তাহলে বাংলাদেশে ব্যাজেল চালু হয়েছে 2009 থেকে, এবং কততম ব্যাজেল থেকে? ব্যাজেল 2 বাস্তবায়ন শুরু করে 2009 থেকে। ঠিক আছে, ওকে। এরপরে আসে বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ কেন বলেছিলাম। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে কেন দায়বদ্ধ? দেখো, একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশ ব্যাংক হলো সেই প্রতিষ্ঠান যা দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিচালনা করে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো বোল্ড করা আছে। এই কারণে সব বাণিজ্যিক ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ হতে হয়। কেন দায়বদ্ধ? এক, নিয়ন্ত্রণ ও লাইসেন্সের জন্য, যে সব বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতীত চালু হতে পারে না। 2, নীতিমালার অনুসরণ, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ঋণ বিতরণ, সুদের হার, রিজার্ভ বজায় রাখতে হয়। তত্ত্বাবধান ও অডিট, যে বাংলাদেশ ব্যাংক নিয়মিত কি করে? অডিট ও পরিদর্শন করে। তারপর তারল্য সংকট নিরসন এবং মূলধন পর্যাপ্ততা। এই যে বাংলাদেশ ব্যাংক ব্যাজেল নীতিমালার মধ্য দিয়ে আমরা একটু আগে যেটা পড়লাম, মূলধনের পর্যাপ্ততা বা ক্যাপিটাল অ্যাডিকুয়েন্সি কি করে? আমার ডিটারমাইন করে এবং এটাকে ইনশিওর করে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 1 আমরা যতটুকু পড়লাম, ঠিক আছে। এরপরে আমরা একটু দেখি যে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলীগুলো কি কি। সো ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর মধ্যে দেখো চেক নিষ্পত্তি আছে, বিল সংগ্রহ আছে,
ট্যাক্স ও সরকারি ফি পরিশোধ থেকে, ডিভিডেন্ড ও ইন্টারেস্ট সংগ্রহ, ট্রাস্টি বা ম্যানেজার হিসেবে কাজ, ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন এবং গ্যারান্টি প্রদান। এই ব্যাপারগুলো হচ্ছে তার প্রতিনিধিত্বমূলক কাজ। এই কাজগুলো তোমরা একটু কি করবা, অবশ্যই পিডিএফটা পাওয়ার পরেই সাথে সাথে দেখে ফেলবা। ফার্স্ট চ্যাপ্টার থেকে এর বাইরে আর তোমাকে কিছু পড়তে হবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রথম চ্যাপ্টার থেকে ক নাম্বার, খ নাম্বার এবং গ ঘর জন্য যা যা প্রয়োজন অ্যাকুরেটলি সবকিছু দিলাম। এতটুকু বাহিরে তোমাকে আর কিছু পড়তে হবে না, এতটুকু আমি তোমাকে এনশিওর করছি, ঠিক আছে? ওকে, এবার আমরা আসি আমাদের অধ্যায় নাম্বার 2, যেটা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করব। অধ্যায় নাম্বার 2 আমাদের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কথা বলেছে। তো যখন আপনি কেন্দ্রীয় ব্যাংক অধ্যায়ে চলে আসবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে তো যেটা করবেন যে আপনার এই জ্ঞানমূলকের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটার অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি একটু দেখাই, জ্ঞানমূলকের জন্য আনসারটা দেওয়া আছে, আমি আনসার না পড়ি। দেখো, ঋণ নিয়ন্ত্রণ কি এটা তুমি পড়বা, নিকাশ ঘর কাকে বলে এটা তুমি পড়বা, ব্যাংকার কি, তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি, স্কুল ব্যাংকিং কাকে বলে, কল মানি রেট কি। এই 6টা প্রশ্ন সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? তাহলে আমি আরেকবার একটু পড়ে দেই তোমাদেরকে 6টা প্রশ্ন কি কি ছিল। 1 নাম্বার, যে আমার ঋণ নিয়ন্ত্রণ কাকে বলে, নিকাশ ঘর কাকে বলে, ব্যাংক হার কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংক কি, স্কুল ব্যাংকিং কাকে বলে, কল মানি রেট আসলে কি, ঠিক আছে? এই 6টা প্রশ্ন বিগত সালে একটু বেশি লেভেলের আসছে। পিডিএফ আমরা দিয়ে দিব, হ্যাঁ, তোমরা সবাই পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? পিডিএফ পাওয়ার জন্য যদি আমি তোমাদেরকে বলি, তোমরা কাইন্ডলি যেটা করতে পারো যে আমাদের, তোমরা চাইলে এই অ্যাকাউন্টিং হেটার যে পেজটা দেখতে পাচ্ছ, তোমরা এখানে নক করতে পারো, একটু লাইক বা একটু তোমরা ফলো দিয়ে রাখবা এবং এখানে কমেন্ট করলে ইনশাল্লাহ তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এরপরে চলো আমরা যাই পরেরটাতে। আমরা যদি একটু বলি তাহলে ভাইয়া খেয়াল করো, এখানে আমরা এই 6টা পড়বো হচ্ছে কিসের জন্য, আমরা 6টা পড়বো হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য। কিসের জন্য বলো তো? ক নাম্বার প্রশ্নের জন্য, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা একটু যাই যে আমাদের খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্ন, এই অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমরা কি পড়ব। ওকে, অনুধাবনের ক্ষেত্রে দেখো আমরা কি কি প্রশ্নগুলো একটু গুরুত্ব দিব। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আমার ঋণের নাম্বার 1, আমি যদি বলি যে ঋণের, আচ্ছা একটু খেয়াল করো, ওকে আমরা একটু যাচ্ছি অনুধাবনের জন্য যা যা পড়তে হবে আর কি। হ্যাঁ, আমি একটু দেখাই দিই তোমাদেরকে, একটু খেয়াল করো। অনুধাবনের ক্ষেত্রে আমরা পড়বো যে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কাকে। হ্যাঁ, কি বলা হয় বলতো? ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংকে বলা হয় এবং কেন। হ্যাঁ, এটা একটু দেখবা। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে কেন্দ্রীয় ব্যাংকে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন। ঋণদানের শেষ আশ্রয়স্থল বলতে কি বুঝো? তাহলে একটা প্রশ্ন 3 ভাবে হতে পারে। আমি যদি একটু তোমাদেরকে জুম করে দেখাই প্রশ্নগুলো, ঠিক আছে? উত্তর তো দেওয়া আছে, তোমরা তো পিডিএফ পাওয়ার পরে ইনশাল্লাহ করে ফেলবা, তাই না? দেখো, প্রশ্ন হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংকে বলা হয় এবং কেন। কেন্দ্রীয় ব্যাংকে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন। ঋণদানের শেষ আশ্রয়স্থল বলতে কি বুঝো। একই প্রশ্ন এবং উত্তরটা এখানে খুব সুন্দর করে তোমার দেয়া আছে, ঠিক আছে? উত্তরটাও তোমার সুন্দর করে দেওয়া আছে। এরপরে চলো যদি বলি, তারপরে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন, বুঝিয়ে লিখো, ঠিক আছে? কি বলছে ভাইয়া, দেখো যে কেন্দ্রীয়, এই যে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন, বুঝিয়ে লিখো। আর চেইন ব্যাংকিং বলতে কি বোঝায়। 3 নাম্বার, তারপরে আসো 4 নাম্বার, কোন ব্যাংকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়। কোন ব্যাংকে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় এবং কেন। এই 4টা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবা সেকেন্ড চ্যাপ্টার থেকে। বাকিগুলো তো অবশ্যই তোমাকে রিডিং করতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো আমার গ ঘর জন্য গুরুত্বপূর্ণ টপিক যদি বলি, তোমাকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা রাখতে হবে। তোমাকে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কি করতে হবে,
ধারণা রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আওতা, পরিধি ও কার্যাবলী থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী বর্ণনা করো, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো, কিংবা তালিকাভুক্ত ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকে ব্যাখ্যা করো। এই যে 4 ধরনের ক্যাটাগরি প্রশ্ন আছে, এই আওতা, পরিধি, কার্যাবলী থেকে তোমাকে 100% মনে রাখতে হবে, এটা তোমাকে পড়ে যেতে হবে গ এবং ঘর জন্য। হ্যাঁ, তোমাকে তো কেন্দ্রীয় ব্যাংকের কনসেপ্ট মাথায় রাখতেই হবে। হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক, তার কাজ কি, তাই না? সেগুলোর পাশাপাশি তোমাকে আওতা, পরিধি থেকে এই 4 ক্যাটাগরি প্রশ্ন তোমাকে রাখতে হবে। এরপরে ধরো আমরা যদি বলি অর্থবাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী, এই জায়গা থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতি সম্পর্কে বর্ণনা করো, যে নীতিগুলো আছে, ঋণের বরাদ্দকর নীতিটি আলোচনা করো, ব্যাংক জমার হার পরিবর্তন নীতি সম্পর্কে আলোচনা করো, ব্যাংক হার নীতি সম্পর্কে বর্ণনা করো, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ ব্যবস্থা সমূহ আলোচনা করো, কিংবা অর্থবাজার সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পড়তেই হবে। নীতির মধ্যে আপনারা যতগুলো নীতি পড়বেন, খোলা বাজার নীতি থেকে শুরু করে সবকিছু ঊর্ধ্বে এগুলোকে আপনি একটু পড়ে ফেলবেন। দেখেন, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা এখানে দেওয়া আছে। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে আমরা যদি একটু বলি, এখানে দেখো কেন্দ্রীয় ব্যাংকের আসলে প্রধান কাজগুলো কি। প্রথমত তো আমরা ডেফিনেশন করতেই পারবো। সে মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে, মূলধন ও বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করে, বাণিজ্যিক ব্যাংকগুলো তদারকি করে, সরকারের আর্থিক পরামর্শ ঋণ প্রদান করে, মূল্য স্থিতিশীলতা রক্ষা করে এবং পেমেন্ট সিস্টেমের উন্নয়ন ও নিরাপত্তা দেয়। এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। ঠিক আছে, এবার যদি আমরা বলি বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে আমাদের, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচিতি একটু দেখি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কি বলতো? বাংলাদেশ ব্যাংক। নাম কি? বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠাকাল কি? 16 ডিসেম্বর 1971। আনুষ্ঠানিকভাবে শুরু হয় 1972-এ। তারপরে অধীনস্থ মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের আন্ডারে? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। এবং বর্তমান 13তম যে গভর্নর আছে তার নাম হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর। ঠিক আছে, তো বাংলাদেশ ব্যাংকের সংক্ষিপ্ত তথ্য এখানে আছে। এরপরে দেখো আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর কার্যাবলী সম্পর্কে যদি কথা বলে, নিকাশ ঘরের সংজ্ঞা এখানে আছে। এবার দেখো নিকাশ ঘরের প্রধান কাজগুলো কি। আসলে কার্যাবলী মানে কি বুঝে, কাজ কি বোঝায়? নিকাশ ঘর চেক নিষ্পত্তি করে, দৈনিক ক্লিয়ারিং সেশন দেখে, নেট ব্যালেন্স বা নিট ব্যালেন্স নির্ধারণ করে এবং ডিজিটাল ক্লিয়ারিং করে। এগুলোর সুন্দর ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আমি না পড়াই, তোমরা একটু দেখে নেবা পিডিএফ পাওয়ার পরে। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে দেখো কি কি আছে। সাধারণ কার্যাবলীর মধ্যে আমার মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ, মুদ্রা নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সরকারকে ঋণ প্রদান ও আর্থিক পরামর্শ, এই ব্যাপারগুলো তার সাধারণ কার্যাবলীর মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম না যে কোন কার্যাবলীর মধ্যে কি কি পড়ে। এছাড়াও দেখো মূল্য স্থিতিশীলতা রক্ষা, আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও তদারকি, পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা করা। আর অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কি কি? নাম্বার 1 দেখতে পাচ্ছ, রিজার্ভ ব্যবস্থা, ঋণ প্রদান, নিকাশ ঘরের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি, তদারকি ও নিয়ন্ত্রণ, ব্যাংকিং লাইসেন্স প্রদান ও বাতিল, এই ব্যাপারগুলো। ঠিক আছে, এরপরে দেখো তোমার বলছে তালিকাভুক্ত ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে। তালিকাভুক্ত ব্যাংক সমূহ তো তালিকাভুক্ত মানে কি? যে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে, তাই না? তো এখানে এই বাক্যটির মানে কি? মানে তোমাকে প্রশ্ন বলতে পারে তালিকাভুক্ত ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, এই বাক্যটির মানে কি? মানে হলো দেশের সব বাণিজ্যিক ও তালিকাভুক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকির আওতাধীন থাকবে। কেন? এক, নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক হলো দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রণ আর্থিক প্রতিষ্ঠান। তাহলে এখানে দুটো দিক থেকে থাকবে। এক, সেটা হচ্ছে কি বলতো, আমার নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক, আর একটা হচ্ছে ব্যাংকিং আইন অনুযায়ী বাধ্যবাধকতা। এই দুটোর কারণে। ঠিক আছে, ওকে। তারপরে আসেন এখানে আছে মনিটরিং ও সুপারভিশন, আরেকটা ব্যবস্থাপনা শৃঙ্খলা বজায় রাখা। কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতি। দেখো খোলা বাজার নীতির ক্ষেত্রে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে বাজারে অতিরিক্ত অর্থ থাকলে সিকিউরিটি বিক্রি করে অর্থ তুলে নেওয়া, আর অর্থের ঘাটতি হলে সিকিউরিটি কিনে অর্থ প্রবাহ বৃদ্ধি করা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এর ফলাফল কি? সুদের হার, মুদ্রাস্ফীতি, বিনিয়োগ প্রবণতা নিয়ন্ত্রণ করা যায়
বা নিয়ন্ত্রণে আসে। এটা হচ্ছে ওএমও, ওপেন মার্কেট অপারেশন। ঠিক আছে, সরকার প্রয়োজনে যেমন খোলা বাজারে শেয়ার, বন্ড এগুলো বিক্রি করতে পারে, আবার সেগুলো ক্রয় করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণের বরাদ্দকরণ নীতি বলতে আসলে কি বোঝায়? দেখো, এর উদ্দেশ্যটা কি? উৎপাদনশীল খাতে ঋণ নিশ্চিত করা, যেমন কৃষি, শিল্প, রপ্তানি, আর অপ্রয়োজনীয় খাতে ঋণকে সীমিত রাখা, যেমন ভোগ ব্যয় বা বিলাস পণ্যের ক্ষেত্রে। প্রয়োগের উপায়টা কি? সেক্টর ভিত্তিক ঋণের সীমা নির্ধারণ করে দেওয়া, নির্ধারিত সুদের হার বেঁধে দেওয়া এবং নিয়মিত পরিদর্শন ও তদারকি করা। ঠিক আছে, আচ্ছা। কেন্দ্রীয় ব্যাংকের জমার হার পরিবর্তন নীতি। এই জমার হার পরিবর্তন নীতির ক্ষেত্রে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। এক, সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও বা রিকোয়ারমেন্ট। এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। কি বলে এখানে আছে? কেন পরিবর্তন করা হয় জমার হারটা? এক, মুদ্রাস্ফীতি বেশি হলে তখন কি করা হয়? জমার হার বাড়িয়ে বাজার থেকে টাকা পয়সা সরানো হয়। আর অর্থনৈতিক স্থবিরতা হলে জমার হার কমিয়ে ঋণ প্রবাহ বাড়ানো হয়। এটার কারণে কি হয়, আমার এই জমার হার নীতিটা পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তো কেনর উত্তর হচ্ছে তুমি এটা দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার নীতি। তো ব্যাংক হার নীতির ক্ষেত্রে যেটা হয় যে তোমার এইগুলো হচ্ছে ব্যাংক হার। ঠিক আছে, দেখো, হার যদি বাড়াও, ব্যাংক হার যদি বাড়াও, ব্যাংক হার নীতি মানে ব্যাংকের হার হ্রাস বৃদ্ধি করার মধ্য দিয়ে এই নীতির লক্ষ্য হচ্ছে ব্যাংক হারের পরিবর্তনের মাধ্যমে বাজারে ঋণের প্রবাহটা নিয়ন্ত্রণ করা। সো প্রয়োগের দৃষ্টান্তের দিক থেকে দেখা যায় যে হার যদি আপনি বৃদ্ধি করেন তখন ব্যাংকের ঋণ ব্যয় বেড়ে যায় এবং গ্রাহক কম ঋণ নেয় এবং মুদ্রাস্ফীতি কমে। আবার হার যদি আপনি কমান, ঋণটা সহজলভ্য হয়, উৎপাদন ও বিনিয়োগটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে তার প্রয়োগ অথবা আপনি বলতে পারেন ক্ষেত্র। তো এরকম ভাবে সবগুলো আনসার এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো একটু তোমরা কি করবা, তোমরা একটু এই পিডিএফটা পাওয়ার পরে একটু দেখে নিবা। ঠিক আছে, ওকে। এবার আসলে আমি যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 4, ব্যাংক হিসাব। এখানে এই ব্যাংক হিসাব থেকে আমার যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু খুবই খুবই সহজ। এই চ্যাপ্টারটা খুব কঠিন কিছু না। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কি কি পড়বা? ব্যাংক হিসাব কি, নমুনার স্বাক্ষর কার্ড কি, প্রমিজরি নোট কি, চলতি হিসাব কি। কয়টা প্রশ্ন বলছি? 4টা। এক, ব্যাংক হিসাব কাকে বলে বা হিসাব কি, নমুনার স্বাক্ষর কার্ড কি, প্রমিজরি নোট বা অঙ্গীকার পত্র কি, আর চলতি হিসাব কি। এই 4টাকে গুরুত্ব দিবা বেশি, হ্যাঁ, জ্ঞানমূলকের ক্ষেত্রে। তারপরে আসো আমি যদি বলি যে অনুধাবনের ক্ষেত্রে কি কি প্রশ্ন পড়তে হবে। অনুধাবনের ক্ষেত্রে যে প্রশ্নগুলো পড়তে হবে তার জন্য হচ্ছে 1 নাম্বার, একজন ছাত্রের জন্য কোন হিসাবটা উপযোগী? অবশ্যই সঞ্চয় হিসাব। তাহলে তোমাকে এই সঞ্চয় হিসাব নিয়ে তোমাকে কথা বলতে হবে। তাহলে একজন ছাত্রের জন্য কোন হিসাব উপযোগী এটা একটু দেখবেন। একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উত্তম এবং কেন, চলতি হিসাব এবং কেন সেটা তোমাকে বলতে হবে। নো ইওর কাস্টমার, কেওয়াইসি ফর্ম বলতে তুমি কি বুঝো সেটা তুমি অবশ্যই এখানে লিখবা। তারপরে 4 নাম্বার, চলতি হিসেবের বিপরীতে ব্যাংক সুদ কেন প্রদান করা হয় না? অর্থাৎ তোমরা জানো যে চলতি হিসেবে কোনো, এগুলো তো তোমার এখানে কি দেওয়া আছে, আনসার দেওয়া আছে, এগুলো কি বোঝানোর কিছু? কে বলছে এটা? ঋষি না কি যেন নাম, ওকে, বলো এগুলো কি বোঝানোর কোনো কিছু? তোমাকে কেওয়াইসি ফর্ম বলতে কি বোঝায়? এখন আমি তোমাকে কি বোঝাবো এটা বলো? তুমি তো এখানে, আমি তো এখানে তোমাকে সুন্দর করে আনসার দিয়ে দিছি যে তোমার দেখো কেওয়াইসি ফর্ম বলতে আসলে কি বোঝায়। যেমন ধরো কেওয়াইসি অর্থ হচ্ছে নো ইওর কাস্টমার, মানে তোমার গ্রাহককে জানো বা কাস্টমার সম্পর্কে জানো। এরপরে কি লিখতে হবে? সাধারণ অর্থে ব্যাংক তার গ্রাহক সম্পর্কে যে তথ্যগুলো জানতে চায় এর জন্য যে বিশদ একটা ফর্ম দেয় ওটি হচ্ছে কেওয়াইসি ফর্ম। এর মাধ্যমে কি রোধ হয়? জালিয়াতি রোধ করা সম্ভব হয়। কারণ পূর্বে কি হতো বলতো? পূর্বে যেটা হতো যে আমার কেওয়াইসি ফর্ম না থাকার কারণে গ্রাহকের সম্পূর্ণ তথ্য আমি পেতাম না, তখন জালিয়াতি হতো। অর্থাৎ ভুয়া নামে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা দেশের টাকা পাচার করত, অথবা তারা কি করতো, জঙ্গি সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে অ্যাকাউন্টে ব্যবহার করত। সো এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কেওয়াইসি ফর্ম দিয়েছি। এগুলো সুন্দর করে এখানে লেখা আছে। তাহলে এইগুলো তোমাকে এখন যদি আমি ধরে ধরে পড়াই বাচ্চাদের মতো তাহলে তো হবে না, তাহলে তো সারা রাত লাগবে তোমাকে বুঝাইতে। ঠিক আছে, আমি পিডিএফটা কেন আনসার সহ দিয়েছি, যাতে তুমি খুব সহজে এটা বুঝাই নিতে পারো, জাস্ট একবার পড়লে যেন বুঝতে পারো। ওকে, তারপরে দেখো কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না। আচ্ছা একটু বলি, যেমন দেখো বলছে চলতি হিসাবের বিপরীতে ব্যাংক কেন সুদ প্রদান করে না? চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ দেয় না এজন্যই কারণ চলতি হিসাবে তুমি কখন টাকা উইথড্র করবা এটা ব্যাংক জানে না।
অর্থাৎ তুমি যখন ইচ্ছে তখন টাকা ঢোকাও, যখন ইচ্ছে তখন টাকাটা তুমি বের করো। এই একটা কারণে তুমি কি করতে পারো না বলো তো, তোমরা হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে কোনো সুদ পাও না। কারণ আপনার টাকা যদি ব্যাংক একটা নির্দিষ্ট সময়ের জন্য নাই রাখতে পারে, ইনভেস্ট নাই করতে পারে, কোথা থেকে আপনাকে সে সুদ দেবে, তাই না? ওই জন্য দেয় না। আর কোন হিসাব ব্যাংক চেক বই প্রদান করে না? আমাদের স্থায়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক কোনো ধরনের কি করে না, আমার চেক বই প্রদান করে না, শুধু একটা জমা রসিদ দেয় এবং মেয়াদান্তে ওই রসিদটা ফলো করলে তোমাকে কি করা হবে, ওই টাকাটা প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস উইথ ইন্টারেস্ট তোমাকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে একটি ব্যাংক বা একটি ব্যবসার জন্য কোন ধরনের হিসাব উত্তম? তাহলে ব্যবসার জন্য অবশ্যই কি দরকার, চলতি হিসাব উত্তম। কেন? কারণ একটা ব্যবসায়ের দিনে যতবার খুশি ততবার টাকা জমা দিতে চায়, যতবার খুশি ততবার টাকা উইথড্র করার প্রয়োজন পড়ে। এই যে যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া এবং যতবার খুশি ততবার টাকাটা উইথড্র করার যে সুবিধা, এইটার কারণে মূলত আমাদের চলতি হিসাবটা খুলতে হয়। কারণ চলতি হিসাব ব্যতীত অন্য কোনো হিসাবে এই সুবিধাটা আমার নাই। ঠিক আছে, ওকে। এরপরে চলো আমরা একটু গ এবং ঘর জন্য গুরুত্বপূর্ণ টপিকটা দেখি। গ ঘর জন্য যে টপিকগুলো তুমি একটু পড়বা, সবচেয়ে ইম্পর্টেন্টলি মানে দেখবা আর কি, ব্যবসা বাণিজ্যে ব্যাংক হিসেবে গুরুত্ব আলোচনা আমরা দেখব। ব্যাংক হিসেবে যে প্রকারভেদ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে 100% প্রশ্ন আসবে। হ্যাঁ, যেমন সঞ্চয় হিসাব, এই সম্পর্কে ধারণা রাখতে হবে, এর সুবিধা, স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব সম্পর্কে ধারণা, তারপর সুবিধা অসুবিধা, ওকে। তারপর চলতি হিসাব সম্পর্কে যেগুলো আছে এগুলো সম্পর্কে তোমার এদের মধ্যে তুলনাগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার দেখবা এখানে সঠিক ব্যাংক নির্বাচনের মাধ্যম, এগুলো তোমাকে পড়তে হবে। তো আসো আমি একটু এক এক করে তোমাদেরকে দেখাই ব্যবসা বাণিজ্যে ব্যাংক হিসেবে গুরুত্ব কি। ব্যবসা বাণিজ্যে ব্যাংক হিসেবে গুরুত্ব কি? দেখো, আমাদের ব্যাংক হিসাবটা আসলে ব্যবসা বাণিজ্য পরিচালনার একটা অন্যতম সহজতর মাধ্যম। কেন? কারণ ব্যবসা বাণিজ্যে যখন তুমি কি করো, যখন তোমার হচ্ছে কি হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোটি কোটি টাকার হিসাব হয়, লক্ষ লক্ষ টাকার হিসাব হয়। এই টাকাটা তুমি যদি ক্যাশে সবসময় কি করো, আদান প্রদান করো, এখানে একটা রিস্ক থেকে যায়। চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, ছিনতাই হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু তুমি দেখো তোমার কাছে 10 কোটি টাকা আছে আর একটা 10 কোটি টাকার চেক আছে, কোনটা সহজতর তোমার জন্য ক্যারি করা? চেকটা। ওই জন্য আমরা সাধারণত ব্যাংকিং সেক্টরটা ব্যবসায়ের সাথে এমন ভাবে অতপ্রতভাবে জড়িয়ে ফেলছি যাতে আমাদের বিজনেসের যে কার্যক্রমগুলো আছে প্রত্যেকটা কার্যক্রম ইজিলি আমরা কি করতে পারি, সম্পাদন করতে পারি উইদাউট এনি কাইন্ড অফ রিস্ক। ঠিক আছে, এবার আসো আমরা যদি বলি যে গুরুত্বের দিক থেকে নিরাপদ অর্থ সংরক্ষণ, এদিক থেকে আমাকে সহযোগিতা করে। তারপরে লেনদেনের স্বচ্ছতা ও প্রমাণ রাখা, চেক ও ডিজিটাল পেমেন্ট সুবিধা, ঋণ ও বিনিয়োগ সুবিধা, হিসাব পরিচালনা সহজতা, কর্মচারীদের বেতন প্রদান, আন্তর্জাতিক লেনদেন। যেমন ধরো তুমি ব্যাংক ছাড়া কি এলসি করতে পারতা? এই এলসিটা অবশ্যই ব্যাংক ছাড়া সম্ভব হতো না। আন্তর্জাতিক বাণিজ্য সহজ করার জন্য এলসি করি, প্রত্যয়পত্র খুলি, সেটা ব্যাংক আমাকে দেয়। আবার কর পরিশোধ হিসাব দাখিল, এগুলো প্রত্যেকটা ব্যাংক আমাকে দেয়। এই জন্য আমাদের এই হিসাবটা বা ব্যাংকটা আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে দরকার। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, যে হিসাবে দিনে যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া, কিন্তু সপ্তাহে কতবার, 2বার টাকা উত্তোলন করা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে সঞ্চয় হিসাব, তাই না? এই সঞ্চয় হিসাবের ক্ষেত্রে আমার যে সুবিধাগুলো পাই, আমরা সুবিধাগুলোর মধ্যে দেখো 1 নাম্বার হচ্ছে নিরাপদে অর্থ সংরক্ষণ, সুদ প্রাপ্তি। আমরা সঞ্চয় হিসাবের ক্ষেত্রে সুদ পাই বছরে 2বার। কতবার? বছরে 2বার পাই আমরা। এটিএম ও মোবাইল ব্যাংকিং সুবিধা থাকে, চেক বই ও ডেবিট কার্ড দেয়া থাকে, ছোট আমানত হিসাব এখানে খোলা যায়। এবং এই সঞ্চয় হিসাবটা আমাদের যারা আমরা স্টুডেন্ট আছি, স্বল্প আয়ের মানুষ আছি, ইনকাম করি খুব অল্প, হ্যাঁ, বা পেনশন পাই, এদের জন্য হচ্ছে এই সঞ্চয় হিসাবটা সবচেয়ে বেশি কার্যকর। ঠিক আছে, আচ্ছা। তবে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এটা অতটা কার্যকরী না। অসুবিধার মধ্যে দেখো সীমিত লেনদেন, সুদের হার কম, বাণিজ্যিক ব্যবহার উপযুক্ত নয় এবং বড় অঙ্কের লেনদেনে বাধা। এগুলো হচ্ছে তোমার অসুবিধা কিসের? এই সঞ্চয় হিসেবের ক্ষেত্রে। তো প্রত্যেকটা জিনিসের সুবিধার পাশাপাশি অসুবিধা থাকবেই। তাহলে আমরা উপরে দেখলাম সুবিধাগুলো কি কি, এবার নিচে দেখো এখানে সুন্দর করে অসুবিধাগুলো লেখা আছে একদম ছক আকারে। ঠিক আছে, এবার দেখো আমার এখানে সঞ্চয় হিসেবের ক্ষেত্রে একটা বিশেষ সঞ্চয় হিসাব নামে কথা আছে। বিশেষ সঞ্চয় হিসাবটা কি? যে এই সঞ্চয় হিসাব হলো এমন একটি হিসাব যা সঞ্চয় হিসেবের মতো হলেও নির্দিষ্ট গ্রুপ বা উদ্দেশ্যের জন্য খোলা হয়। যেমন যেমন আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো শিক্ষার্থীদের জন্য সঞ্চয় হিসাব খোলা যেতে পারে, বয়স্ক নাগরিকদের জন্য,
প্রবাসী বাংলাদেশের জন্য আমরা এনএফসিডি বা আরএফসিডি ব্যাংক অ্যাকাউন্ট করি, নারী উদ্যোক্তাদের জন্য। সো এগুলোতে কি হয়, বাড়তি সুদ, সহজ শর্ত বা ছাড় সুবিধা দেওয়া হয়। সো এই জন্য এটাকে বলা হয় বিশেষ সঞ্চয় হিসাব, যেখানে আমার নর্মাল সঞ্চয় হিসেবের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো পরিচালনা হবে তার থেকে একটু বেশি কি করা হবে, তোমাকে ফ্যাসিলিটি দেওয়া হবে। স্থায়ী হিসাবের ক্ষেত্রে যেটা হয় যে তোমার কাছে যদি অঢেল পরিমাণ টাকা পয়সা থাকে তখন তুমি দীর্ঘমেয়াদের জন্য টাকাটা ব্যাংকে জমা রাখবা, এটা হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসেবে সুবিধা হচ্ছে উচ্চ সুদহার এখানে পাওয়া যায়, নিরাপদ বিনিয়োগ, সময়সীমা অনুযায়ী পরিকল্পনা, জামানত হিসেবেও ব্যবহারযোগ্য। ঠিক আছে, এই কারণে আমরা এখানে এটাকে বেশি প্রায়োরিটি দিই। চলতি হিসাব কি? চলতি হিসাব মানে যে হিসাবে দিনে যতবার খুশি ততবার টাকা জমা এবং উত্তোলন করা যায় তাকে বলি আমরা চলতি হিসাব। এই চলতি হিসাব হচ্ছে আমাদের দেখো সুবিধাগুলোর মধ্যে সীমাহীন লেনদেন, চেক সুবিধা, ব্যবসার জন্য উপযোগী, ওভারড্রাফট সুবিধা। ওভারড্রাফট মানে কি? ব্যাংক জমাতিরিক্ত ঋণ নেওয়া যায় চলতি হিসাবের ক্ষেত্রে ইজিলি। বিশেষ চলতি হিসাব, দেখো চলতি হিসাবকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ চলতি হিসাব আর একটা হচ্ছে বিশেষ চলতি হিসাব। চলতি হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। সাধারণ চলতি হিসাব মানে যে চলতি হিসাবে তোমার যতবার খুশি টাকা জমা উত্তোলন করা গেলেও কোনো সুদ পাওয়া যায় না, সেটা হচ্ছে সাধারণ। আর বিশেষ মানে কি? যে এখানে তুমি কি পাবা? শর্ত সাপেক্ষে তুমি হচ্ছে এখানে সুদ পাবা, এটা হচ্ছে বিশেষ, আর কিছু না। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আসো তুলনাটা একটু দেখে নিবা, এখানে তুলনাগুলো আছে, এগুলো বোঝানোর কিছু নাই। এবার এইটা একটু তোমাদেরকে বুঝতে হবে। দেখো ব্যাংক হিসাব নির্বাচন, তুমি কোন ব্যাংক হিসাব প্রস্তুত করবা এটার জন্য যে বিবেচ্য বিষয়গুলো তোমার দরকার। নাম্বার 1, খেয়াল করো হিসাবের উদ্দেশ্য। আমি যদি একজন স্টুডেন্ট হই, আমি যদি ছোটখাটো চাকরিজীবী হই বা আমার ইনকাম যদি খুব কম থাকে, আমার জন্য পারফেক্ট হচ্ছে সঞ্চয়। তাহলে আমি নির্বাচন করব আমার উদ্দেশ্যটা কি। ওকে, তারপরে আমি যদি একজন কি হই বলো তো, ব্যবসায়ী হই, আমার জন্য পারফেক্ট হচ্ছে কি, তোমার চলতি। আমার কাছে যদি অঢেল টাকা পয়সা থাকে, আমি যদি কোটিপতি হই, টাকার কোনো হিসাব নাই আমার কাছে, এই সিচুয়েশনে তোমাকে যেতে হবে কোথায়? তোমাকে যেতে হবে ওই স্থায়ী হিসাবের ক্ষেত্রে, ফিক্সড ডিপোজিটে। হ্যাঁ, তাহলে এই যে হিসাবের উদ্দেশ্য, লেনদেনের পরিমাণ, তুমি কি যতবার খুশি ততবার টাকা জমা এবং উত্তোলন করতে চাও? যদি হয় ইয়েস উত্তর, তাহলে চলে যাও চলতি। তোমার মাসে একবার, দুবার, তিনবার, চারবার এরকম টাকা উত্তোলন করতে হয়, খুব একটা টাকা উত্তোলন করার প্রয়োজনীয়তা নেই তোমার, যাও সঞ্চয়ীতে। তোমার একটা নির্দিষ্ট সময় পরে টাকা উত্তোলন করতে হবে, 5 বছর 10 বছর পরে, চলে যাও ফিক্সড ডিপোজিটে। তারপরে সুদের হার, তুমি কি সুদ খেতে মানে তোমার হচ্ছে কোনো ধরনের ঝামেলা আছে যে সুদ খেতে চাও না? সুদ যদি খেতে না চাও, চলে যাও চলতি হিসাবে, কোনো সুদ নাই। সুদ কম খেতে চাও, চলে যাও সঞ্চয় হিসাবে। সুদ কি বেশি খেতে চাও, চলে যাও হচ্ছে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী হিসাবের ক্ষেত্রে। তো এই যে দেখো, তারপরে পরিচালনা খরচ, তুমি কি ব্যাংক চার্জ খুবই বেশি দিতে চাও, চলে যাও তোমার হচ্ছে, বা ব্যাংক চার্জ বেশি নিলেও কি কোনো সমস্যা নাই, চলে যাও তোমার চলতি হিসাবে। মডারেটলি কম স্থায়ী হিসাবে, আর হচ্ছে মানে স্থায়ী হিসেবে চার্জ নেই বললেই চলে, আর মাঝামাঝিতে আছে হচ্ছে তোমার সঞ্চয় হিসাব। তাহলে তুমি কি চাও? তুমি যদি চাও তুমি সুদ কম খাবা, ঠিক আছে, তুমি যদি চাও যে তুমি সুদ কম খাবা, তোমার খুব একটা বেশি টাকা উইথড্র করার প্রয়োজনীয়তা নেই, তাহলে তোমাকে যেতে হবে অবশ্যই কোথায়? সঞ্চয়তে। তুমি যদি চাও সুদ বেশি খাবা, চার্জ কম দিবা, তাহলে তোমাকে স্থায়ীতে যেতে হবে। সুদ খাবা না, চার্জ বেশি দিবা, চলতিতে যেতে হবে। হ্যাঁ, তো এই যে কার জন্য কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমার কি হয়, পরীক্ষায় আসে। তাহলে আমি বলে দিলাম যে আমার স্টুডেন্ট, স্বল্প আয়, চাকরিজীবী, তাদের জন্য আমরা কি করব? আমরা হচ্ছে কি করব? সঞ্চয়ী। ব্যবসায়ীদের জন্য চলতি, আর যাদের অঢেল টাকা পয়সা আছে তাদের জন্য হচ্ছে স্থায়ী হিসাব। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা চ্যাপ্টার 6 থেকে কি কি পড়বো। অধ্যায় 6, চেক, বিল অফ এক্সচেঞ্জ এন্ড প্রমিসারি নোট। এখান থেকে ক নাম্বারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যেই 6টা প্রশ্ন তুমি মনে রাখবা। দাগ কাটা চেক কাকে বলে, চেক কি, হুকুম চেক কি, প্রত্যয়পত্র কি, আদেশটাকে, বাহক কে। হ্যাঁ, এইগুলো একটু বেশি করে তুমি গুরুত্ব দিবা। তারপরে চলো অনুধাবনের ক্ষেত্রে কি কি প্রশ্ন আছে। চেকের আদেশটাকে বুঝিয়ে লিখো। অনুমোদন বলতে কি বোঝায়? বাহক চেক হুকুম চেক অপেক্ষা কম নিরাপদ কেন? কারণ বাহক চেকের এই চেকটা যদি তোমার হারিয়ে যায়, যে কোনো ব্যক্তি ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক থেকে টাকা পরিশোধে বাধ্য,
কিন্তু হুকুম চেক যেহেতু একটা নির্দিষ্ট ব্যক্তির নামে অর্ডার করা হয়, ওই ব্যক্তি ছাড়া ওই চেকটাকে উইথড্র করতে পারবে না। ওই জন্য বাহক চেকের থেকে হুকুম চেক একটু বেশি নিরাপদ। লভ্যাংশ ওয়ারেন্ট বা শেয়ার ওয়ারেন্ট বলতে তুমি কি বুঝো? এই যে এখানে আছে 4টা প্রশ্ন এবং 4টা প্রশ্ন উত্তর খুব সাজানো গোছানো ভাবে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কালকে এমসিকিউ ক্লাস হবে ইনশাল্লাহ। এবার আসো গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ টপিক, চেকের প্রকারভেদ। এখান থেকে 100% প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে। বাহক চেক সম্পর্কে ধারণা দাও, হুকুম চেক সম্পর্কে ধারণা দাও, দাগ কাটা চেক সম্পর্কে ধারণা দাও। হ্যাঁ, বিভিন্ন প্রকার চেকের সুবিধা অসুবিধা থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তারপর চেকের নিরাপত্তা ব্যবস্থার জন্য কি উপায় থাকতে পারে, চেকের অমর্যাদার কারণগুলো কি, এইগুলো থেকে প্রশ্ন হবে গঘতে। তো চলো আমি একে একে তোমাদেরকে একটু বুঝাই দেই এটা। যেমন বাহক চেক বলতে কি বোঝায়? বাহক চেক বলতে বোঝানো হয় যেই চেকের মাঝখানে অথবা বাহকের শব্দ দ্বারা লেখা থাকে তাকে বাহক চেক বলে, অথবা যেই চেকটা যে কোনো ব্যক্তি উপস্থাপন করলেই ব্যাংক তাকে টাকা প্রদান করতে বাধ্য থাকে, সেই চেকটাকে বলবো আমরা বাহক চেক। তো এখানে দেখো, বাহক চেকের ক্ষেত্রে আমাদের অর বেয়ারার শব্দটি লেখা থাকে, অথবা অথবা বাহকের শব্দটা কথা লেখা থাকে। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি যার কাছে থাকবে সেই নগদ টাকা তুলতে পারবে। যদিও আমার অ্যাকাউন্ট না, আমার চেক না, তোমার কাছে আছে, তুমি টাকা তুলতে পারবা। তারপরে হচ্ছে আমি যদি বলি পরিচয় যাচাই ছাড়াই টাকা উত্তোলন করা যায়। সাধারণত ঝুঁকিপূর্ণ, কারণ চুরি হলে যে কেউ টাকা তুলে নিতে পারে এবং এতে ধারকের নাম নাও থাকতে পারে, ঠিক আছে? তুমি অনেক সময় লেখো না চেকের মধ্যে এরকম সেলফ লিখি আমরা, মানে নিজে, তাহলে আমি যখন চেকটা দিচ্ছি মানে সে কি বুঝছে আমি ওই চেকের ধারক, তাহলে আমাকে দিয়ে দিচ্ছে অথচ চেকটা আমার না। এই জন্য এটাকে বলা সবচেয়ে অনিরাপদ চেক, ঠিক আছে? তো দেখো আমি একটা চেক এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, খুব একটা স্পষ্ট না যদিও চেকটা, ঠিক আছে? কারণ এগুলো আসলে খুব সেন্সিটিভ জিনিস, তো অনলাইনেও পাওয়াটা খুব টাফ হয়ে যায়। দেখো এখানে কিন্তু এই যে অর বেয়ারার শব্দটা লেখা আছে, ঠিক আছে? কি লেখা আছে বলো তো? অর বেয়ারার শব্দটা লেখা আছে। এই অর বেয়ারার থাকা মানে এটা হচ্ছে আমাদের একটা রাজবাংলা ব্যাংকের কি চেক, বাহক চেক। তাহলে এই চেকে ধরো কি লেখা আছে, টাকা 50,000 মানে 50,000 টাকা দেওয়া আছে। এই 50,000 টাকার চেকটা তুমি যদি পাও, ধরো এটা আমার চেক, আমি হারিয়ে ফেলছি, তুমি পেলা, তুমি ব্যাংকে যে জমা দেওয়ার সাথে সাথে টাকা উইথড্র করতে পারবা। সো এই জন্য এটাকে আমরা বলছি সবচেয়ে অনিরাপদ চেক, ঠিক আছে? ওকে, ফাইন। তারপরে আসলে যে আমরা পড়ি হুকুম চেক। হুকুম চেক বলতে আসলে কি বোঝায়? হুকুম চেক বলতে বোঝানো হয় যে যেখানে আমার অথবা আদেশ অনুসারে কথাটা লেখা থাকে, বা বাই অর্ডার লেখা থাকে, অথবা কোনো একজন ব্যক্তির নাম লেখা থাকে। চেকের যে জায়গাটা থাকবে এখানে অর অর্ডার কথাটা লেখা থাকবে, অথবা অথবা আদেশ অনুসারে, আদেশ অনুসারে এই কথাটা লেখা থাকতে পারে। আবার এখানে ওই ব্যক্তি, ধরো তুমি এক্স কে দিচ্ছ, তাহলে এক্স এর নাম লেখা থাকতে পারে। তাহলে আমরা মনে রাখবো কি, যে হুকুম চেকের ক্ষেত্রে এমন একটি চেক যেখানে চেকের টাকা শুধুমাত্র যার নামে চেকটি লেখা হয়েছে বা তার অধিকৃত প্রতিনিধিকে আমরা শুধু প্রদান করব। এতে অর বেয়ারা শব্দটি থাকবে না, থাকবে অর অর্ডার শব্দটি, ঠিক আছে? তাহলে অর অর্ডার মানে হচ্ছে হুকুম চেক, আর অর বেয়ারার মানে হচ্ছে বাহক চেক। এই যে চেকটা আমরা দেখছি এই চেকটার মতোই, শুধু এখানে অর বেয়ারারের জায়গায় অর অর্ডার কথা লেখা থাকবে। এবং এখানে দেখো আমি যদি একজন ব্যক্তির নাম লিখি এক্স, তাহলে এই এক্স ব্যতীত বা এক্স ওয়াই ব্যতীত আর কেউ কি করতে পারবে না, এখান থেকে টাকাটা এই চেকে উইথড্র করতে পারবে না, সক্ষমতা নেই তাদের। হ্যাঁ, বৈশিষ্ট্য যদি আমি বলি, যে বৈশিষ্ট্যের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিনিধিকে প্রদান, মানে হুকুম চেকের যেহেতু তুমি একজন ব্যক্তির নাম লিখো, তার মানে তুমি এখানে নিশ্চয়তা পাও, এনসিউরিটি পাও যে ওই ব্যক্তি টাকাটা পাবে, অর্থাৎ এক্সাক্ট ব্যক্তির টাকা প্রাপ্তির নিশ্চয়তা এখানে আমরা পাই, ঠিক আছে? তারপরে আসো পরিচয় যাচাই প্রয়োজন হয়। এখানে যার নাম লিখছি আমি তার একটা এনআইডি ফটোকপি লাগবে, বা এমন একটা জিনিস লাগবে ফটোকপি হিসেবে যেটা তার পরিচয়কে তুলে ধরে। তারপরে ঝুঁকি অপেক্ষাকৃত কম, কারণ এই চেকের টাকা যে কেউ উঠাইতে পারে না বাহক চেকের মতো। এবং যেমন এখানে দেখো প্রাপক নাম যুক্ত হয়, পে মিস্টার করিম, তাহলে মিস্টার করিম ব্যতীত এই চেকের টাকাটা কেউ উইথড্র করতে পারবে না, ঠিক আছে? করিমকে লাগবে, করিম তারপরে লেখা থাকবে শেষে অর অর্ডার। সো এই যে পে মিস্টার করিম অর অর্ডার, এটা মানে একটা বাহক হুকুম চেকের একটা ইন্ডিকেটর, ঠিক আছে? দাগ কাটা চেক বলতে বোঝানো হয় যে আমার ওই হুকুম চেক এবং বাহক চেকের, হুকুম চেক এবং বাহক চেকের এই চেকের এই যে দেখো বাম কর্নারে আড়াআড়ি ভাবে দুটি রেখা অঙ্কন করেছি,
এই রেখাদের মাঝে কিছু লেখা থাকতে পারে, নাও থাকতে পারে। এই বাহক চেক এবং হুকুম চেকের একদম বাম কর্ণের উপরে আড়াআড়ি ভাবে দুটি রেখা অঙ্কন করা কি বলা হয় আমাদের ক্রস চেক অথবা দাগ কাটা চেক। এই দাগ কাটা চেকে নগদে অর্থ উত্তোলন করা যায় না, শুধুমাত্র ব্যাংকিং হিসেবের মাধ্যমে টাকাটা লেনদেন করা যায়। অর্থাৎ এই চেকের টাকা উইথড্র করতে গেলে তোমাকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এটা সবচেয়ে বেশি নিরাপদ চেক হয় এবং বড় অঙ্কের টাকার জন্য এটা সবচেয়ে নিরাপদ এবং ট্র্যাকযোগ্য। চুরি হলেও অন্য কেউ তুলতে পারে না, কারণ নাম থাকে নির্দিষ্ট। এবং যেহেতু ক্যাশে উইথড্র করা যায় না, যে ব্যক্তি চোর তার যদি অ্যাকাউন্ট না থাকে ওই ব্যাংকে, তাকে অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে, তারপর সেটা উইথড্র করতে হবে। আর এর মধ্যে তুমি ব্যাংকে অবগত করতে পারবা, যথেষ্ট সময় তুমি পাবা। ঠিক আছে, এরপরে আসো আমাদের এই যে দাগ কাটা চেক, দুই ধরনের দাগ কাটা চেক পাওয়া যায়। একটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক, একটা সাধারণভাবে দাগ কাটা চেক। ওই যে বলছিলাম, এই যে আমাদের আড়াআড়ি ভাবে বাম কর্ণের দুটো দাগ, এই দাগের মাঝখানে দেখো, এই দাগের মাঝখানে আমার কিছু লেখা নেই। এখানে কি আছে? লেখা নেই, কিছু লেখা নেই। কিছু লেখা না থাকলে এটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা চেক। অথবা লেখা আছে, কি লেখা আছে? ধরো বললাম নট নেগোশিয়েবল, নেগোশিয়েবল হস্তান্তরযোগ্য নয়, এই কথা লেখা আছে, কিন্তু এটা ব্যাংকের সাথে জড়িত না বা কোনো ব্যাংকের নাম না এটা, তখনও এটা সাধারণভাবে দাগ কাটা চেক হবে। আর যদি বিশেষভাবে দাগ কাটা চেক হতে হয়, এই চেকের মধ্যে ধরো লেখা থাকবে কি, আমি লিখলাম যে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক ডিইউ ব্রাঞ্চ, লিখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চ। তাহলে দেখো সোনালী ব্যাংকের নাম আছে এবং কোন ব্রাঞ্চ এটা বলা আছে। এটা হচ্ছে আমার বিশেষভাবে দাগ কাটা চেক, এটা হচ্ছে সাধারণভাবে। এর মধ্যে লেখা থাকতেও পারে যেটা ব্যাংক শব্দটির সাথে রিলেটেড নয়, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে সাধারণভাবে দাগ কাটা আর এটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা। ঠিক আছে, ওকে। এরপরে আসো, আমরা যদি আসি সাধারণভাবে দাগ কাটা চেক এবং বিশেষভাবে দাগ কাটা চেকের সুবিধাগুলো যদি আমরা একটু বলি, একটু খেয়াল করো। এখানে কি বলা আছে? সুবিধার মধ্যে প্রথম হচ্ছে নিরাপদ লেনদেন। চুরি বা হারিয়ে গেলেও আমরা নগদ উত্তোলন করতে পারবো না দাগ কাটা চেক থেকে বা ক্রস চেক থেকে। এরপরে দেখো ট্র্যাক যোগ্যতা, যে এই ব্যাংক হিসাবে যেহেতু জমা হয় নাই, তাহলে এটা কোথায় আছে, কোন অবস্থায় বা কোন প্রসেসিং ফেজে আছে সেটা তুমি জানতে পারবা। ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি, যেহেতু আমরা এই চেকের টাকাটা ক্যাশে পাই না, ব্যাংকের মাধ্যমে কি করি আমরা, ব্যাংকের মাধ্যমে এই চেকের টাকাটা উইথড্র করতে হয়। এখানে জালিয়াতির সুযোগ কমে যায় এবং অডিট ও হিসাব রক্ষণ অ্যাকুরেটে আমাকে সহযোগিতা করে বা নির্ভরযোগ্য করতে আমাকে হেল্প করে। দাগ কাটা চেকের আরো সুবিধা যদি তোমাকে বলি, এখানে সেগুলো দেওয়া আছে যে নগদ উত্তোলনের পরিবর্তে শুধু হিসাবের মাধ্যমে লেনদেন, চুরি বা জালিয়াতি ঝুঁকি কম, কর্পোরেট বা ব্যবসায়িক লেনদেনের জন্য নিরাপদ এবং ব্যাংকের মাধ্যমে যাচাই হওয়া লেনদেন। আর বিশেষভাবে যদি দাগ কাটা চেকের কথা আমি তোমাকে বলি, তাহলে দেখো বিশেষভাবে দাগ কাটা চেকের ক্ষেত্রে আমার বলা আছে শুধুমাত্র কি হবে, ওই যে বললাম যে ওই চেকের মাঝখানে তোমার কি দুই দাগের মাঝখানে একটা নির্দিষ্ট ব্যাংকের নাম থাকবে, নির্দিষ্ট ব্যাংকের নাম। ধরো আমি আবার লিখলাম BDBL ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে বিশেষভাবে দাগ কাটা চেক। ওকে, আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, দাগ কাটা চেকের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়াটা কি? প্রথম ফেজ হচ্ছে আপনাকে কি করতে হবে, যে গ্রাহক একটি দাগ কাটা চেক ব্যাংকে জমা দিবে এবং চেক প্রাপ্ত ব্যাংক সেই চেকের বিপরীতে টাকার অঙ্ক গ্রাহকের হিসেবে জমা করবে। দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যাংক ওই আমানতের একটি অংশ ঋণ হিসেবে অন্য গ্রাহককে দেয়। আর তৃতীয় ধাপ হচ্ছে সেই ঋণ গ্রহীতা আবার টাকা ব্যাংকে জমা দেয় এবং নতুন আমানত তৈরি করে। এভাবে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। ওকে, আচ্ছা, এবার আসো চেকের নিরাপত্তা বিধানে করণীয় কাজগুলো কি কি হতে পারে। একটা চেককে নিরাপদ করবা, সেক্ষেত্রে কি কি করণীয় কাজ থাকতে পারে? চেকটা দাগ কেটে ফেলা, তারপর হচ্ছে অ্যাকাউন্টস পে অনলি লিখা, সঠিকভাবে পূরণ করা, অতিরিক্ত ফাঁকা জায়গা না রাখা, স্বাক্ষরের মিল, নিয়মিত চেক বই সংরক্ষণ। যেমন দেখো তুমি টাকার অঙ্ক লিখতে গেছো, টাকার অঙ্ক লেখার ক্ষেত্রে তুমি লিখছো হচ্ছে 5,000 টাকা। এখন তুমি আর আশেপাশে কিছু লিখো নাই, যে ব্যক্তি ব্যাংকে টাকাটা উইথড্র করতে যাবে সে যদি আরেকটা শূন্য বসানে তাহলে তো কি 35,000 টাকা বেশি উইথড্র করতে পারবে। কিন্তু তুমি যদি এই 5,000 টাকাটা লেখার পরে এখানে এরকম ক্লোজ করে দাও, তাহলে কিন্তু বা এভাবে ক্লোজ করে দাও, তাহলে কিন্তু এখানে আর একটা শূন্য বসানোর জায়গা, সে সামনে শূন্য বসাতে তো কাজ করবে না। অন্তত কি করবা, 5,000 লিখার পরে এখানে একটা এরকম দাগ দিয়ে দিবা, যাতে সে আর কোনো একটা সংখ্যা লিখতে না পারে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে দেখো জালিয়াতি প্রতিরোধ কাগজ ব্যবহার, চেকে সংশোধন না করা। ধরো একটা চেক ভুল হয়েছে, কাটা
কাটাকাটি ঘষা মাজা হতেই পারে, এই চেকটাকে রিইস্যু করার সুযোগ না দেওয়া, বলবেন যে নতুন আরেকটা চেক আপনি ইস্যু করেন। তারিখ এবং তার বৈধতা দেখা, ব্যাংক কর্তৃপক্ষ যথাযথভাবে যেন যাচাই করে সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা। একটা চেক কেন অমর্যাদা হয়? আপনি একটা চেক ব্যাংকে জমা দিলেন কিন্তু টাকা পেলেন না, এই যে অমর্যাদার কারণ সেগুলো কি হতে পারে? নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থের ঘাটতি, স্বাক্ষরের সাথে অমিল হতে পারে, অবৈধ সংশোধন, চেকের মেয়াদ উত্তীর্ণ, পূর্ব তারিখের চেক, পর তারিখের চেক, এই যে পোস্ট ডেটের চেক, তারপরে ভুল বা অনুপস্থিত প্রাপকের নাম, চেক হারানো বা স্টেপ পেমেন্টের নির্দেশ থাকলে, স্টপ পেমেন্ট মানে চেক হারিয়ে গেছে এরকম কোন একটা নোটিশ ব্যাংকে আছে, অ্যাকাউন্ট বন্ধ, লেখায় ভুল ত্রুটি বা আইনি নিষেধাজ্ঞা, যেমন গার্নিশি আদেশ, যেমন গার্নিশি আদেশ। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসারি নোট। এই বিল অফ এক্সচেঞ্জ এবং প্রমিসারি নোটটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে একটু দেখবা যে একটি লিখিত দলিল যেখানে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সময় নির্দিষ্ট ব্যক্তিকে পরিশোধ করার জন্য নির্দেশ দেয়। আর প্রমিসারি নোটের ক্ষেত্রে এটা একটা দলিল যেখানে একজন ব্যক্তি প্রতিশ্রুতি দেন যে তিনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে অর্থ অপর একজন ব্যক্তিকে পরিশোধ করবেন। এখানে তার কিছু মূল বৈশিষ্ট্য লেখা আছে এবং এখানেও তার কিছু মূল বৈশিষ্ট্য দেওয়া আছে। ঠিক আছে, এই যে এটা দেওয়া আছে। তাহলে তোমাদেরকে আমি যদি বলি যে এই যে পিডিএফটা এখানে আছে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আছো শেষ পর্যন্ত, এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব। এই পিডিএফটা তুমি যদি পড়ো তাহলে আশাবাদী যে আমার ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার যতগুলো প্রশ্নই আমাদের আসুক না কেন, 1, 2, তারপর তোমার হচ্ছে কত বলো তো 4 এবং 6, এই চ্যাপ্টারের জন্য আর কোনো কিছু পড়তে তোমার হবে না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু যেটা করবা, এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা সবাই কি করতে পারো, আমাদের পেজে নক দিবে, অথবা তোমরা সবাই একটু কাইন্ডলি কি করবা, এই পেজে যাবা, এই পেজে যে পেজটাকে হচ্ছে ফলো করবা, দেন সেখানে ইনবক্স করবে যে ভাইয়া পিডিএফটি দেন, আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের আগামীকাল ক্লাসে। ঠিক 3টা ক্লাসে আমরা বাকি চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলবো এবং 7টা ক্লাসে আমরা একদম সুপার ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।